আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমাদের লাইভ ক্লাসে। আন্তরিকভাবে দুঃখিত যে আমরা একটু টেকনিক্যাল প্রবলেমে পড়েছিলাম। যাই হোক, সমস্যাটা সমাধান হয়ে গেল। এখন আমরা মেবি পুরো ক্লাসটা চালাতে পারবো। আচ্ছা, কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন এবং সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আমাদের আজকে সব কিছু ঠিক আছে কিনা। দেখি 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 আপনারা একটু বলেন যে না স্যার এবার ঠিক আছে। একটু দেখি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে না আজকে ক্লাসটা ঠিক আছে। তাহলে একটু দেখি তো কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন। আর এর আগে আবার বলে দিচ্ছি, এর আগে আমরা প্রথম ক্লাসটা যে পড়েছিলাম, আমরা চর্যাপদের ক্লাস করেছিলাম বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। আমরা যারা এবার 47তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দিব তাদের এরকম ক্লাসগুলো ধারাবাহিকভাবেই কিন্তু হবে। ম্যারাথন ব্যাচের ক্লাসগুলো বাংলা ক্লাস আমার প্রথমটা হয়েছিল চর্যাপদের উপর প্রাচীন যুগ। এখান থেকে একটা প্রশ্ন থাকবে 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 এবং আমি যা পড়িয়েছি আপনারা লিখে রাখেন, ওর বাইরে থেকে কখনো ইনশাল্লাহ আসবে না। এবং আমি কিন্তু আপনাদেরকে ফ্রি কিন্তু পিডিএফটাও দিয়েছিলাম বাংলার, যে পিডিএফটা আপনারা সবাই পেয়েছেন ইনশাল্লাহ। যারা না পেয়ে থাকেন আমাদের অফিসিয়াল নাম্বার হটলাইনে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং ওর বাইরে থেকে আপনি কখনোই কোনো জব পরীক্ষায় আসবে না। কারণ আমরা প্রথম ক্লাসটা যে নিয়েছিলাম এই সাহিত্যের ক্লাসটা টোটালটা হলো বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস খণ্ড 2 বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর মাহবুল আলম স্যার এবং আমাদের যে লালনীর দীপাবলি বই, এই বইগুলো থেকেই কিন্তু আমি চর্যাপদটা আপনাদেরকে পড়িয়েছিলাম। এখন আজকে যে ক্লাসটা আমরা নিব তার ধারাবাহিকতায় আমাদের চলে আসে বাংলা সাহিত্যের মধ্যযুগ। মধ্যযুগের প্রথমে যে সূচনা পর্বটা আসে সেটাই হলো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। আমরা এই অন্ধকার যুগ থেকেই আমরা পরবর্তী আলোর যুগ, তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়ে আমরা শেষ করে দিব আজকে ক্লাসটা। তো দেখি আমাদের ক্লাসটায় কে কিভাবে দেখতেছেন, কোথায় আছেন আমরা একটু দেখি আপনাদেরকে। হ্যাঁ, দেখি দেখি এবার ক্লিয়ার। জি স্যার, কুমিল্লা থেকে আছি, কুড়িগ্রাম থেকে শাহনাজ আছে, আমি দিনাজপুর থেকে বলছি স্যার। নাসবিন নাহার রিমঝিম বৃষ্টি তিনি আছেন নওগাঁ থেকে, টাকা নেত্রকোনা থেকে দেখছি স্যার। গড, নওগাঁ মামুন থেকে দেখছি। আর আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের বিসিএস কিন্তু খুবই খুবই একটা কঠিন পরীক্ষা হয়ে থাকে। আমাদের সাধারণত 200 নম্বর একটা এমসিকিউ পরীক্ষা দিতে হয়, সেখানে কিন্তু বাংলায় আমাদের 35 আছে 200 নম্বরের ভিতরে। এই 35-এর ভিতরে আপনাকে কিন্তু 25 থেকে 30 নম্বর আপনাকে রাখতে হবে। এবং আপনি যদি একটু ধারাবাহিকভাবে পড়াশোনা করেন, একটু গুছিয়ে পড়াশোনা করলে আপনি অবশ্যই 25 থেকে 30 নম্বর 35 ভিতরে রাখতে পারবেন। আপনি 30-এর উপরে কখনোই রাখতে পারবেন না, কারণ বাংলায় অতটা সহজ প্রশ্ন বিশেষ পরীক্ষায় আসে না। সুতরাং 35 ভিতরে 30 রাখাটা বুদ্ধিমানের কাজ। দেখি দেখি আমাদের ক্লাসগুলো কেমন লাগে এটা আপনারা একটু জানিয়ে দিবেন। ক্লাসগুলো আমাদের কেমন লাগে, আমাদের যে অনলাইন ক্লাসের পাশাপাশি আমাদের অফলাইন শাখাগুলোতে আপনারা ক্লাস করতেছে নিয়মিত, এবং আমাদের অফলাইন শাখার ক্লাসগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আমাদের মিরপুর 10 সামাদ ম্যানশন 4র্থ তলা, মিরপুর 10 ফলপটি, এখানে আমাদের অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন। ঢাকার বাইরে আমাদের শাখাগুলো আছে, আমাদের দিনাজপুর সরকারি কলেজের সামনে আমাদের দিনাজপুর খুব সুন্দর একটা শাখা। আগামীকাল সাইদুল স্যার সেখানে কিন্তু ইনশাল্লাহ আমাদের দিনাজপুর শাখায় ক্লাস নেবেন। সুতরাং সাইদুল স্যারের ক্লাস করার জন্য আগামীকাল চলে আসবেন দিনাজপুর শাখায়। এরপর আমাদের রংপুর শাখা আছে একটা, এবং আমাদের রংপুর শাখায় 3 তারিখ ক্লাস দেবো আমাদের সাইদুল স্যার। এবং আমাদের আরেকটি শাখা হলো আমাদের বগুড়া শাখায় 4 তারিখ ফ্রি সেমিনার নেবেন আমাদের সাইদুল স্যার। ইনশাল্লাহ 3 তারিখ দেখা হচ্ছে খুলনা দৌলতপুর শাখায় আমার সাথে এবং মমিনুল স্যারের সাথে ফ্রি সেমিনার সবাই উপস্থিত থাকবেন। এর ধারাবাহিকতায় বরিশাল শাখা আমাদের সেমিনার আছে আমাদের 10 তারিখ, ফরম পূরণ শীর্ষক সব আলোচনা হবে বরিশাল শাখা। এবং 10 তারিখ সেম দিনই আমাদের বিকেল 3টায় আমাদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে পটুয়াখালী শাখায়। এরকম ধারাবাহিকভাবে আমাদের বাংলাদেশ সকল শাখায় আমাদের সেমিনারগুলো অনুষ্ঠিত হবে এবং ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। আপনি সর্বোচ্চ সারে 50% সারে আপনি আমাদের বাংলাদেশের সকল শাখায় ভর্তি হতে পারবেন। ওকে 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 স্যার, বিসিএস এর নতুন ব্যাচের ক্লাস শুরু কবে থেকে? স্যার ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা তো দেখছেন যে আমরা ম্যারাথন ব্যাচের ক্লাসগুলো নিচ্ছি, আপনারা ক্লাস তো শুরু হয়ে গেছেন। আপনি করবেন না তা কিন্তু হবে না। আপনি বসে থাকতে পারেন, কিন্তু জব মেডিসিন কখনো বসে থাকবে না। আমরা টার্গেট নিয়েছি 5 মাসের ভিতরে আমরা জব মেডিসিন আমরা 47তম বিসিএস অর্থাৎ এপ্রিল মাসে আমরা ক্লাসগুলো সব ক্লোজ করে দিব। অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই আমরা ম্যারাথন ব্যাচের সমস্ত ক্লাস এক্সাম শেষ করে দিব, যাতে আপনি মে মাসে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনি 180 নম্বরের টার্গেট নিয়ে আপনি আপনার পড়াশোনাটা শেষ করতে পারেন। এই টার্গেট নিয়েছে। আর এই জন্য কিন্তু আমরা কিন্তু আমাদের বেস্ট বাংলাদেশের যে সমস্ত শিক্ষকরা আছেন যারা বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, বিজ্ঞান, আইসিটি বস টিচারদের দিয়েই কিন্তু আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু করেছি। তাই আমি বলবো সবাইকে আবার একটু শেয়ার করে দিতে। যারা দেখি 2 দিন স্যার ময়মনসিংহ কবে আসবেন? ইনশাল্লাহ আমরা ময়মনসিংহ শাখাটা উদ্বোধন করতে পারবো মেবি 20 তারিখ ডিসেম্বরের। আর শেরপুর শাখাটা উদ্বোধন করতে আমরা আসবো 4 তারিখ। শেরপুর পৌর টাউন হলের 3য় তলায় নিউ মার্কেট, সেখানে আপনাদের অডিটোরিয়াম কিন্তু আমাদের ভাড়া করা হয়েছে। ইনশাল্লাহ 4 তারিখ দেখা হবে শেরপুরবাসীর সাথে। ওকে, এবং 7 তারিখ কিন্তু টাঙ্গাইল ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে টাঙ্গাইল শাখাটা।
আপনারা সরাসরি আমাদের যে সকল জায়গায় এবং 8 তারিখ খুলনা শহর শাখায় 8 তারিখ ফ্রি সেমিনার দেখাবে আমার সাথে, এবং গোপালগঞ্জ শাখায় সেমিনার অনুষ্ঠিত হবে 17 তারিখে আমার সাথে। ওকে ওকে, দেখি দেখি স্যার ময়মনসিংহ আসেন, দাওয়াত দাওয়াত। আরে স্বপন রহমান স্বপ্না গত ক্লাসে পিডিএফ পাইনি, আচ্ছা পেয়ে যাবেন। হাই স্যার, স্যার বরিশালে কবে আসবেন? বরিশালে 10 তারিখ আমাদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে বরিশালে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শামিমা মাহির গুড, তাসনিয়া শাসাদ ঈশা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই আছেন সবাই। এবার একটি করে একটু শেয়ার করে দেন, দুটো করে শেয়ার করতে বলেছি, দুটো করে দেখবেন জমজমার জিনিস লেখাবো আজকেও, এবং এমন এমন জিনিস আপনাদের তথ্যগুলো দিব যেগুলো আপনি রিয়েলি মনে করবেন যে না স্যার আপনারা যা পড়াচ্ছেন এগুলো আসলে অন্যদের থেকে ভিন্ন ধর্মী হয়। কারণ আমি সবসময় কিন্তু রিসার্চ করি, রিসার্চ করার পরে কিন্তু আপনাদের পড়াই, আর এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যদি পরীক্ষায় না আসে যে না স্যার আপনাদের ক্লাস করেছি কিন্তু বিশেষ পরীক্ষায় কমন পাইনি, তাহলে সুন্দর করে মনে মনে একটা জোরে জোরে গালি দিয়ে দিবেন যে না নাসির স্যারের ক্লাস থেকে কমন পড়ে না। এমন কোনো চাকরি পরীক্ষা নেই প্রতি শুক্রবার হবে যা আমার ক্লাস থেকে ইনশাল্লাহ কমন পড়বে না, কমন পড়তে বাধ্য। ওকে, কে কটা শেয়ার করলেন একটু দেখি আমি, কে কয়টা শেয়ার করলেন দেখি। ঝিমঝিম বিবাড়িয়া থেকে হৃদয় আহমেদ, কেন যায় না এইসব ক্লাসের আশায় সারাদিন বসে থাকে অদ্বিতীয়া দাস ললিতা। চমৎকার একটা কথা কিন্তু বলছেন, এরকম কিন্তু প্রিয়জনের জন্য কিন্তু আমরা অনেক সময় ওয়েট করি, তেমনি হয়তো আপনারা কি করেন জব মেডিসিনের ক্লাসের জন্য অনেকেই কিন্তু ওয়েট করেন যে কখন শুরু হবে সেই জব মেডিসিনের কাঙ্ক্ষিত ক্লাসটি। যাই হোক, আজকে কিন্তু আমরা জমজমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্লাস এর আগেও আপনারা করেছেন, এর আগেও বিগত 5-7 বছর ধরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাসটা করেন। আজকে ক্লাসটা ভিন্ন ধর্মী একটা ফ্লেভার পাবেন, এটা নিশ্চিন্তে থাকেন। ওকে, তা দেখি আমরা গত ক্লাসে যেটা শেষ করেছিলাম, আমরা গত ক্লাসে কোথা থেকে শেষ করেছিলাম মনে আছে? আমরা গত ক্লাসে কিন্তু আমরা শেষ করেছিলাম প্রাচীন যুগ, এরপরে চলে আসে অন্ধকার যুগ। আমরা অন্ধকার যুগ সম্পর্কে একটু ভালো ধারণা নেব, কারণ অন্ধকার যুগ সম্পর্কে পিএসসির আমাদের লিখিত পরীক্ষা যে আছে বিসিএস, সেখানে একটা প্রশ্ন আসে অন্ধকার যুগ সম্পর্কে ধারণা দিন। এরপর আমাদের পিএসসির অধীনে যে নন কাটা লিখিত পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসে। সুতরাং অন্ধকার যুগটা সম্পর্কে বিস্তারিত আমাদের একটু ধারণা থাকা দরকার। তাহলে লেখেন অন্ধকার যুগ। অন্ধকার যুগ আমরা সবাই জানি 1201 থেকে কত, 1201 থেকে 1350 সমান সমান 150 বছর হলো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কত? 1201 থেকে 1350 সমান সমান 150 বছর বাংলা সাহিত্যে কি অন্ধকার যুগ অথবা তামস যুগ অথবা আধার যুগ অথবা শূন্যতার যুগ বলা হয়। কটা কথা বললাম? 1201 থেকে 1350 কি কি যুগ বলা হয়? এটাকে অন্ধকার যুগ বলা হয়, এটাকে তামস যুগ বলা যায়, এটাকে আধার যুগ বলা যায়, এটাকে শূন্যতার যুগও বলা যায়। পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় কোন ব্যক্তিকে? আমরা মোটামুটি সবাই জানি অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তি হলো তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি। কারণ তিনি যখন 1204 সালে যখন ভারতীয় উপমহাদেশে যখন এসেছিলেন তখনই ধারণা করা হয় তার ভয়ে অনেকেই কি এই যে সাহিত্য রচনা করার সুযোগ পায়নি। এই ধারণা থেকে মূলত অন্ধকার যুগের সৃষ্টি। তা এরকম ছিল মূলত 150 বছর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্য রচনা হয়নি, এই জন্য মূলত বলা হয় এই যুগটা অন্ধকার যুগ। তা এখানে প্রথম যে প্রিলির প্রশ্নটা আসতে পারে যে অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় কোন ব্যক্তিকে? ঝটপট লিখে ফেলুন যে অন্ধকার যুগের জন্য দায়ী বলা হয় তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি। দ্রুত লেখেন অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তি। অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তিকে? অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তি তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি। শর্টকাট লিখে দিলাম বখতিয়ার খলজি। দ্রুত লেখো ভাইয়ারা, দ্রুত দ্রুত দ্রুত। বখতিয়ার খলজি। অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় কাকে? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি। পেরেছেন দেখি কারা কারা পাইলে। দেখেন আমাদের 440 জন আছেন, আপনারা সবাই যদি আর একটা করে যদি শেয়ার করেন তাহলে আমাদের কিন্তু ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ 10টি শেয়ার দেন। সামিয়া ইসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাফিয়া মি মোহাম্মদ বিন খলজি গুড। সুমাইয়া ইখতিয়ার বিন মোহাম্মদ বখতিয়ার খলজি। একটা প্রশ্ন পেয়ে গেলেন। এবার দেখেন অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টি? অন্ধকার যুগের প্রধান সাহিত্য 3টি। লিখে রাখেন অন্ধকার যুগের প্রধান সাহিত্য 3টি। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে অন্ধকার যুগের প্রথম সাহিত্যের নাম কি? কে বলতে পারেন অন্ধকার যুগের প্রথম সাহিত্যের নাম কি? অন্ধকার যুগের প্রথম সাহিত্যের নাম কি? কে বলতে পারবেন? অন্ধকার যুগের প্রথম সাহিত্য, অন্ধকার যুগের প্রধান সাহিত্য কিন্তু 3টি।
এক নম্বরে দেখেন অন্ধকার যুগের প্রধান সাহিত্য, এক নম্বরে লেখেন প্রাকৃত পৈঙ্গল। এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রাকৃত পৈঙ্গল, পৈকের পৈ ঐমগয়ঙ্গল, প্রাকৃত পৈঙ্গল। তাহলে অন্ধকার যুগের প্রথম সাহিত্য। আবার অনেক বাজার গাইড বই কিন্তু শূন্য পূরণ দেওয়া আছে, এটা ভুলেও কিন্তু টিক দিবেন না। অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? প্রাকৃত পৈঙ্গল। লেখেন, দ্রুত লেখেন প্রাকৃত পৈঙ্গল। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। প্রাকৃত পৈঙ্গল, এটি রচয়িতাকে? এটি শ্রী হর্ষ রচিত। লেখেন, এটি শ্রী হর্ষ রচিত, এটি শ্রী হর্ষ রচিত। দ্রুত লেখো। তাহলে পরীক্ষা আসতে পারে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? প্রাকৃত পৈঙ্গল। পরীক্ষা আসতে পারে প্রাকৃত পৈঙ্গল এই কাব্যটির রচয়িতাকে? লোকটার নাম শ্রী হর্ষ। লোকটার নাম কি? শ্রী হর্ষ। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত লেখেন, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। হ্যাঁ, এটি গীতি কবিতার, এটি গীতি কবিতার, এটি গীতি কবিতার, গীতি কবিতার, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ, একটি মহা সংকলন, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত লেখেন, দ্রুত লেখেন প্রাকৃত পৈঙ্গল সম্পর্কে লেখেন, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত। প্রাকৃত পৈঙ্গল হলো প্রাকৃত, হ্যাঁ দ্রুত লেখেন প্রাকৃত পৈঙ্গল, এটি রচয়িতাকে শ্রী হর্ষ রচিত, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। ক্লিয়ার? এটা হলো অন্ধকার যুগের প্রথম সাহিত্য। এরপরে লিখবো অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্যটার নাম। অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্যটার নাম শূন্য পুরাণ। শূন্য বানানটা খেয়াল করো, এই যে দন্ত নয় জফালা, শূন্য পরিষ্কারপুর একাররা মূর্ধন্য ন, শূন্য পুরাণ। এটি রচয়িতাকে রামাই পণ্ডিত। মোটামুটি সবাই জানে, কারণ এটা অনেকবার বহু পরীক্ষায় আসছে কিন্তু। তাই শূন্য পুরাণ এই কাব্যটির রচয়িতাকে? রামাই পণ্ডিত। দ্রুত লেখেন, শূন্য পুরাণ কাব্যটির রচয়িতা হলো রামাই পণ্ডিত। দ্রুত লেখেন। দুই নম্বর কি? অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য শূন্য পুরাণ। আসতে পারে শূন্য পুরাণ এই কাব্যটির রচয়িতাকে? এটি হলো রামাই পণ্ডিত। এটি 51টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখেন, এটি 51টি অধ্যায় বিভক্তের। আগেও কিন্তু একটা চাকরি পরীক্ষা আসছে যে শূন্য পুরাণ কাব্যটি কতটি অধ্যায় বিভক্ত? এটি 51টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। পরীক্ষায় আসতে পারে চম্পু কাব্য কি? গদ্য এবং পদ্য মিশ্রিত করে যে ধরনের সাহিত্য রচনা করা হয় ওই ধরনের সাহিত্যকেই বলা হয় চম্পু কাব্য। ওই দৃষ্টিকোণ থেকে শূন্য পুরাণ হলো একটা চম্পু কাব্য। লেখেন, এটি 51টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা অথবা নিরঞ্জনের রুষ্মা। লেখেন, এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো, এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা, নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতার নাম কি? নিরঞ্জনের রুষ্মা অথবা রুষ্মা। দ্রুত লেখো ভাইয়ারা। এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতার নাম নিরঞ্জনের উষ্মা অথবা নিরঞ্জনের রুষ্মা। একে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। বিশেষ পরীক্ষার প্রশ্ন এভাবেই আসে, যেগুলো বাজারে গাইড বইয়ে থাকে না। সাধারণত মৌলিক বইগুলো থেকে এই প্রশ্নগুলো আসে। পরীক্ষা আসতে পারে বাংলা সাহিত্যে কোন কবিতাটিকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়? সেটা হলো এই নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এই কবিতাটাকে বলা হয় বড় জালালি এবং ছোট জালালি। দ্রুত লেখেন, এই কবিতাটিকে বলা হয়, এই কবিতাটিকে বলা হয় বড় জালালি, বড় জালালি এবং ছোট জালালি। ছয়কার ছোট, টয়কার ছোট, জয়কাল্লা লয়কাল্লা রসকেলি। দ্রুত লেখো। আলামিন হাসান আমাদের পটুয়াখালী থেকে। 11টি অধ্যায় বিভক্ত। উম্মে হাবিবা, না এটা 11টি অধ্যায় না, 51টি অধ্যায় বিভক্ত। এটি কিন্তু শূন্য পুরাণ কাব্যটা 51টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাহলে নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা হলো শূন্য পুরাণ কাব্যের একটি কবিতা। এই কবিতাটাকে বলা হয় বড় জালালি এবং ছোট জালালি। বড় বানান কিন্তু বড়, ডয়বন্ধুরাকার বড়, ছোট বানানটা ছয় করে ছোট, একাটা ছোট। তাহলে কোন কবিতাটিকে বাংলা সাহিত্যে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়? এই নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা এই কবিতাটাকে বলা হয় বড় জালালি এবং ছোট জালালি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার।
গুড। তাহলে আমরা প্রথম যে কাব্যটা পাইলাম অন্ধকার যুগে প্রাকৃত পৈঙ্গল, 2 নম্বর যে কবিতাটা পাইলাম মানে কাব্যটা পাইলাম শূন্য পুরাণ। এবার 3 নম্বর যে কাব্যটা পড়বো সেটার নাম কি? শেখ শুভদয়া। লেখেন শেখ শুভদয়া 3 নম্বরে অন্ধকার যুগের শেষ কাব্য শেখ শুভদয়া। এটা লিখছে কে? হলায়ুদ মিশ্র। হলায় অন্ত্যেষ্টিয়া রসুকার হলায়ুদ মিশ্র। শেখ শুভদয়া এই কাব্যটা রচয়িতাকে হলায়ুদ মিশ্র। দ্রুত লেখেন শেখ শুভদয়া এই কাব্যটির রচয়িতাকে হলায়ুদ মিশ্র। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তার মানে এই শেখ শুভদয়া এই কাব্যটাও একটা চম্পু কাব্য। তাহলে লেখেন এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। শূন্য পুরাণ ছিল 51টি অধ্যায় বিভক্ত, আর শেখ শুভদয়া হলো 25টি অধ্যায় বিভক্ত। দ্রুত লেখো। হ্যাঁ, বড় ছোট। এবারে লেখো শেখ শুভদয়া। দ্রুত লেখো শেখ শুভদয়া। এই গ্রন্থটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত। দ্রুত লেখেন এটি রাজা লক্ষণ সেন। স্যার মধ্যযুগের পিডিএফ দেন নাই, রাতে কষ্ট পরে ক্লাস করলাম। আরে পিডিএফ দিয়েছি তো। তাহলে লেখেন শেখ শুভদয়া কি লিখছে? এটা লিখছে হলায়ুদ মিশ্র। এরপর লেখেন এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। আমি আস্তে আস্তে বলতেছি যাতে আপনি লিখতে পারেন। লেখেন এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখেন এটি রাজা লক্ষণ সেন। লেখেন এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির। এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালাল উদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত। এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত। প্রচুর ভুল সংস্কৃত ভাষা থাকায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই শেখ শুভদয়া কাব্যটাকে বলেছে ডক সংস্কৃত। এগুলো বাজারে গাইডে পাইতে না। ডক DOG ডক সংস্কৃত, SANSKRIT ডক সংস্কৃত। পরীক্ষায় আসতে পারে যে ডক সংস্কৃত বলা হয় কোন কাব্যটাকে ডক সংস্কৃত বলা হয়, মানে কুত্তা সংস্কৃত। কারণ প্রচুর ভুল সংস্কৃত শব্দ মিশ্রণ আছে এই ভাষায়, এই জন্য এই শেখ শুভদয়া কাব্যটাকে ডক সংস্কৃত বলা হয়। তা আসতে পারে শেখ শুভদয়া কাব্যটিকে ডক সংস্কৃত বলেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্রুত লেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই কাব্যটাকে বলেছেন ডক সংস্কৃত। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? প্রাকৃত পৈঙ্গল। অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য কোনটা? শূন্য পুরাণ। অন্ধকার যুগের শেষ এবং তৃতীয় কাব্য কোনটা? শেখ শুভদয়া। শেখ শুভদয়া কাব্যটি রচয়িতাকে হলায়ুদ মিশ্র। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি কি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত। প্রচুর ভুল সংস্কৃত ভাষার মিশ্রণ থাকায় এই কাব্যটাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক সংস্কৃত বা কুত্তা সংস্কৃত বলেছেন। ক্লিয়ার? ক্লিয়ার 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 গাট। এবার দেখেন অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত আছে অনেকের। পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত কে? আবার আসতে পারে অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন কে? লেখেন অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন কে? লেখেন অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন কে? অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন কে? ডক্টর আহমেদ শরীফ। ইনি কিন্তু অন্ধকার যুগের ধারণাটাকে খণ্ডন করেছেন। অথবা বলতে পারে অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত। তারা অন্ধকার যুগটাকে আসলে মানে না, তারা বলছে না এটা মোটেও অন্ধকার যুগ ছিল না, কারণ এই যুগে যেহেতু টুকটাক সাহিত্য পাওয়া গেছে সুতরাং এটাকে অন্ধকার যুগ বলা যাবে না। তাহলে অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত এদেরকে বলা হয় কি?
অথবা অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত, পরীক্ষায় যেভাবেই আসুক, অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত অথবা অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত। তাই 1 নম্বরে ডক্টর আহমেদ শরীফ, 2 নম্বরে ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন, এরা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। এই ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাড়ি কিন্তু মানিকগঞ্জ। 3 নম্বরে লেখেন ডক্টর ওয়াকিল আহমেদ, ডক্টর ওয়াকিল আহমেদ। এরপর 4 নম্বরে লেখেন ডক্টর এনামুল হক, ডক্টর এনামুল হক। বিশেষ পরীক্ষায় বিস্তারিত জানতে হয়। তাহলে অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত অথবা অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করছে কারা কারা, অর্থাৎ যারা অন্ধকার যুগটা স্বীকার করেন না। 1 নম্বরে লিখবেন ডক্টর আহমেদ শরীফ, 2 নম্বরে ডক্টর দীনেশ চন্দ্র সেন, 3 নম্বরে ডক্টর ওয়াকিল আহমেদ, 4 নম্বরে ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক, দ্রুত লেখেন। গুড 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 গুড, দ্রুত লেখেন। ডক্টর আহমেদ শরীফ, ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর ওয়াকিল আহমেদ এবং ডক্টর এনামুল হক। এগুলো বাজারে গাইডে এত বিস্তারিত পাবেন না, ওই বিশেষ পরীক্ষা আসবে তারপরে অ্যাড করবে। এই বিস্তারিত জানতে হবে, এমনভাবে বিসিএস এর ক্লাসগুলো করবেন যাতে বিসিএস প্রিলি লিখিত উভয়ে কাভার হয়ে যায়। এবং অন্য অন্য প্রাইমারি বলেন নিবন্ধন 10 থেকে 20 দিন করে এগুলো পানির মতো মনে হয়। আপনি প্রাইমারি পরীক্ষায় যে 7টা এমসিকিউ আসবে আপনার লিটারেচার থেকে, দেখবেন এ সব পারেন আপনি। টাস 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 পরীক্ষা হলে জবাব দিয়ে দিবেন। লেখা শেষ। তার এরা কিন্তু অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত অথবা অন্ধকার যুগের ধারণাকে তারা খণ্ডন করেছেন। ওকে, অন্ধকার যুগের ধারণা কি করছেন? খণ্ডন করেছেন। এরপর দেখেন পরীক্ষায় আসতে পারে যে অন্ধকার যুগে রচিত 2টি বাগধারার নাম লিখুন। অন্ধকার যুগে রচিত 2টি বাগধারা হলো, একটা হলো মগের মুল্লুক আর একটা হলো তুর্কি নাচন। লেখেন অন্ধকার যুগে জন্ম নেয়া 2টি বাগধারা। অন্ধকার যুগে জন্ম নেয়া 2টি বাগধারা হলো, 1 নম্বর হলো তুর্কি নাচন, 1 নম্বর হলো তুর্কি নাচন। দ্রুত লেখেন তুর্কি নাচন। এর অর্থ হলো নাজেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। 1 নম্বর লেখেন তুর্কি নাচন। 2 নম্বর লেখেন মগের মুল্লুক, মগের মুল্লুক অর্থাৎ অরাজকতাপূর্ণ দেশ, অরাজকতাপূর্ণ দেশ। দ্রুত লেখেন, দ্রুত। তাহলে 1 নম্বর দেখেন কি, অন্ধকার যুগে রচিত 2টা বাগধারা হলো, 1 নম্বরে তুর্কি নাচন মানে কি নাজেহাল অবস্থা, 2 নম্বর হলো মগের মুল্লুক মানে অরাজকতাপূর্ণ দেশ। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। এগুলো পাইছেন? দেখেন তো, আপনি যে বাজার থেকে টাকা দিয়ে গাইড বই কিনছেন না, দেখেন তো এত তথ্য আছে কিনা, একটু মিলাই দেখেন তো। দ্রুত দ্রুত লেখেন অন্ধকার যুগে রচিত 2টি বাগধারা। স্যার ক্লাস রুটিন কখন দেওয়া হবে? ক্লাস রুটিন তো দেয়াই আছে, আর কি দিবে তোমাকে, খুঁজে না পাইলে দেখেন। আচ্ছা দ্রুত লেখেন। পরীক্ষা আসতে পারে যে অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন কে? অন্ধকার যুগ, লেখেন ডক্টর সুকুমার সেন অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন। ডক্টর সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন। অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন, অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন। দ্রুত লেখেন ডক্টর সুকুমার সেন অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন। চমৎকার একটা প্রশ্ন, এগুলোকে বলে বিশেষ পরীক্ষার প্রশ্ন। যে গ্রেডে ভর্তি আছেন সেখানে সিক্রেট গ্রুপে দেওয়া হয়। ফাতেমা আক্তার, গুড। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত লেখেন। অন্ধকার যুগকে সিরিজ্যমান যুগ বলেছেন কে? অন্ধকার যুগকে সিরিজ্যমান যুগ বলেছেন সৈয়দ আলী আহসান। অন্ধকার যুগকে সিরিজ্যমান যুগ বলেছেন সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান। এই 2টা প্রশ্ন ভালো করে খেয়াল রাখেন। এগুলো বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস বই থেকে নেওয়া। যে অন্ধকার যুগকে সিরিজ্যমান যুগ বলেছেন কে?
এই যে সিরিজ্যমান যুগ বলেছেন অন্ধকার যুগকে সৈয়দ আলী হোসেন। আরেকটা আসতে পারে অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন কে? অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন, দ্রুত বলেন, ডক্টর সুকুমার সেন। অন্ধকার যুগকে কি বলেছেন? শূন্যতার যুগ। স্যার গত ক্লাসে স্বীকৃতি দেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, আমাদের অন্ধকার যুগটা শেষ। আবার আমি আপনাদেরকে অন্ধকার যুগটাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যে আবার দেখেন আমি প্রথম থেকে বলছি আপনারা একটু মিলাই নেন। অন্ধকার যুগ যদি কোনো রিটেন পরীক্ষা আসে সব পারবেন, যদি কোনো বিশেষ প্রিলি কেন যে কোনো চাকরি পরীক্ষা বলেন, এই অন্ধকার যুগ সম্পর্কে আমি যতটুকু লিখে দিলাম এর বাহির থেকে কখনোই আসবে না। তারপর প্রথম ছিল অন্ধকার যুগ কখন? 1201 থেকে 1350, এই 150 বছর বলা হয় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ। এরপরে আমি লিখিয়ে দিয়েছি অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তিকে। অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে। এরপর আমি লিখিয়ে দিয়েছি যে অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টি? অন্ধকার যুগের প্রধান সাহিত্য ছিল 3টি। অন্ধকার যুগের এর মধ্যে প্রথম সাহিত্য হলো প্রাকৃত পৈঙ্গল, যেটি রচনা করেছেন শ্রী হর্ষ। এটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। এরপরে লিখে দিয়েছি 2 নম্বর ছিল কি? শূন্য পুরাণ, যেটি রচয়িতা রামাই পণ্ডিত। এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। ক্লিয়ার? তাহলে শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা ছিল নিরঞ্জনের উষ্মা অথবা নিরঞ্জনের উষ্মা, যাকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। এরপরে সর্বশেষ মানে 3 নম্বর কাব্যটার নাম লিখে দিয়েছিলাম শেখ শুভদয়া, যেটা হলায়েদ মিশ্র রচিত। এটিও 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত। এটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম। প্রচুর ভুল সংস্কৃত ভাষার মিশ্রণ থাকায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই মানে শেখ শুভোদয় কাব্যটাকে বলেছেন ডক সংস্কৃত, মানে কুত্তা সংস্কৃত। এরপর আমি আপনাদেরকে লিখে দিয়েছি অন্ধকার যুগের বিপক্ষের পণ্ডিত অথবা অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন কে? প্রথমে নাম লিখে দিয়েছি ডক্টর আহমেদ শরীফ, এরপরে বলেছি ডক্টর দীনেশ চন্দ্র সেন, এরপরে বলেছি ডক্টর এনামুল হক, এরপর বলেছি ডক্টর ওয়াকিল আহমেদ। এরপর আপনাদেরকে লিখে দিয়েছি যে অন্ধকার যুগে রচিত 2টি বাগধারার নাম কি? অন্ধকার যুগে রচিত 2টি বাগধারা হলো, একটা হলো তুর্কি নাচন মানে নাজেহাল অবস্থা, আর একটা লিখে দিয়েছি হলো মগের মুল্লুক অর্থাৎ অরাজকতা পূর্ণ দেশ। এরপরে লিখে দিয়েছি যে অন্ধকার যুগটাকে শূন্যতার যুগ বলেছেন কে? অন্ধকার যুগকে শূন্যতার যুগ বলেছেন ডক্টর সুকুমার সেন। এরপর আমি সর্বশেষ যে পয়েন্টটা লিখে দিয়েছিলাম যে অন্ধকার যুগকে সিরিজ্যমান যুগ বলেছেন কে? সেটা হলো সৈয়দ আলী হোসেন। ক্লিয়ার? ক্লিয়ার 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 বলেন, এবার একটু আমাকে বলেন ক্লিয়ার কিনার? অন্ধকার যুগ থেকে যদি বিশেষ পরীক্ষায় লিখিত প্রিলি নন করার কোনো কিছু আসে পারবেন কিনা? কোনো প্রাইমারি বলেন যে কোনো জব পরীক্ষায় বলেন পারবেন কিনা আমাকে একটু বলেন। স্যারকে কেমনে কইতাছে আর কইতাছে মানসুর আফরিন, মগের মূল্য, কানিস ফাতেমা তুলি। আচ্ছা বলেন না সব ক্লিয়ার কিনা? এখনই আমরা প্রেম নগরে চলে যাব, তার মানে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রবেশ করব। এতক্ষণ আমরা অন্ধকার যুগে ছিলাম, এখন আমরা একটু আলোর যুগে চলে যাব। ওকে, এরপরে আমরা মধ্যযুগ শুরু করব। টপিকটার নাম কি? মধ্যযুগ। মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগের ভিতরে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তাই না? তাহলে দেখেন মধ্যযুগের আদি কাব্য বা প্রথম কাব্য অথবা খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, দ্রুত লেখেন। মধ্যযুগের প্রথম কাব্য বা আদি কাব্য অথবা খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য অথবা সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য অথবা একক ব্যক্তি কর্তৃক রচিত প্রথম কাব্য, দ্রুত লেখেন। সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য, দ্রুত লেখেন। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। স্বপ্ন রহমান, স্বপ্না পারবো স্যার, বেশি মনে থাকে না, এ পর্যন্ত থাকা এটা কোনো কথা স্যার? আপনার মতো হলে এক করে জব হতো। মানসুর আপনি স্যার, প্রেমের দুনিয়ায় কি ধাবিত হব আমার এখন? বাহ, প্রেমের দুনিয়ায় ধাবিত হব আমরা এখন। গুড, খুব সুন্দর ক্লাস স্যার, লাল শার্টটাতে হেভি লাগছে স্যার। রনি মজুমদার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছেন এই ছেলেরা কিন্তু আমারে খুব ভালোবাসে, দেখছেন ছেলেরা কি সুন্দর আমার প্রশংসা করে, কোনো মেয়ে করে না, বুঝছেন? মেয়েরা হলো এমনি কি সহজে কারো প্রশংসা করে না, ছেলেরা দেখবেন অলওয়েজ মেয়েদেরও করে ছেলেদেরও কিন্তু কি করে? প্রশংসা করে।
দ্রুত লাইন দ্রুত। স্যার আমি বরিশাল ব্রাঞ্চের বিসিএস এক্সাম ব্যাচে অ্যাড হতে চাই, কত পে করতে হবে যদি জানাতেন। সুরাইয়া পারবেন, আপনি আমাদের বরিশাল শাখা হলো আমাদের বিএম কলেজ, বিএম কলেজ মসজিদ গেটের পাশে আলী মার্কেট 3য় তলা, সেখানে গিয়ে আপনি সরাসরি কথা বলে ইনশাআল্লাহ কম টাকায় ভর্তি হতে পারবেন। দ্রুত লাগেন দ্রুত দ্রুত। আজায়েক আপনাদের কমেন্টগুলো আমি বারবার পড়বো। জুবার ভাই আমাদের স্ক্রিনে কমেন্ট একটু দেন, স্ক্রিনে কমেন্ট একটু দিয়ে দেন, তাহলে দেখতে সুবিধা হবে আমার। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম, যে খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য অথবা মধ্যযুগের প্রথম কাব্য, মধ্যযুগের প্রথম কাব্য, অথবা লেখেন খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য অথবা মধ্যযুগের আদি কাব্য বা প্রথম কাব্য, সেটার নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সেটার নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ক্লিয়ার সবাই? গুড। এরপরে দেখেন এই কাব্যটা সম্পর্কে আমাদের একটু ভালো করে ধারণা নিব আমরা, যাতে আমরা লিখিত উভয় পরীক্ষায় আমরা পারি। আচ্ছা দেখেন, যদি পরীক্ষা আসে মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য কি, তাহলে উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। এই দুইটা পয়েন্ট এক জায়গায় লিখে রাখেন, তাহলে আর ভুলবেন না। যদি পরীক্ষা আসে মধ্যযুগের প্রথম কাব্য, মধ্যযুগের প্রথম কাব্য, মধ্যযুগের প্রথম কাব্য, অথবা খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, কি লিখবেন? খাঁটি বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, সেটার নাম হবে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কিন্তু যদি আপনার পরীক্ষা আসে মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্যের নাম কি, মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অথবা মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, তাহলে উত্তরটা হবে কি জানেন? বৈষ্ণব পদাবলী। উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী বা সাহিত্য। দ্রুত লেখেন জুবর ভাই, কমেন্ট দেখা যায় না কেন? দ্রুত লেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য কি? মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য হলো বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। এরপর যদি বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি, তাহলে হবে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। আর মধ্যযুগের প্রথম কাব্য অথবা খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, তাহলে উত্তরটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দ্রুত লেখেন দ্রুত দ্রুত লেখেন। হ্যাঁ আপনারা অনেকে লিখতেছেন, আমাদের সাথে আছেন। দ্রুত 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 দ্রুত। যাক মাশাআল্লাহ। আচ্ছা পরের প্রশ্নটা আমরা লিখতেছি, পরের প্রশ্নটা লিখতেছি। দেখেন পরের প্রশ্নটা, এবার আমরা লিখবো আবিষ্কার। আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কারটা কেমন ছিল। নন কাটার লিখিত পরীক্ষা তো বিশেষ লিখিত পরীক্ষায় যদি ধরে আমরা যেন পারি। লেখেন আবিষ্কার। আমরা এর আগে বলেছিলাম চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, এর 2 বছর পর অর্থাৎ 1909 সালে। লেখেন 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায়, শ্রী বসন্ত রঞ্জন রায়, 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বয়কার বা কয়রশিকর ডয়বিন্দু রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে তুলট কাগজে হাতে লেখা, তস্কের তুলট কাগজে হাতে লেখা। দ্রুত লেখেন, এই পর্যন্ত লেখেন। 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের ওই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে হাতে লেখা
তুলট কাগজে হাতে লেখা একটি পুঁথি উদ্ধার করেন। এই পুঁথির প্রথম পৃষ্ঠা ছেঁড়া, মাঝখানে কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া এবং শেষে কয়েকটা পৃষ্ঠা নেই। কিন্তু বসন্ত রঞ্জন রায় দেখলো এর ভিতর একটা চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটের ভিতর লেখা আছে কি? শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এরপর তিনি এই বইটাকে সম্পাদনা করলেন। সম্পাদনা করে তিনি নামটা চেঞ্জ করে রেখে দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এইটা তিনি কি করলেন? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন নামে এই কাব্যটি প্রকাশ করেন। দ্রুত লেখেন চুবার ভাই, দ্রুত লেখেন। 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। তাহলে এই পুঁথিটার নাম যখন উদ্ধার করেন, ওই ভিতরটা চিরকুট পাওয়া গিয়েছিল। এই চিরকুটের নাম কি ছিল? তাহলে এই চিরকুটের নাম শ্রীকৃষ্ণ পঞ্চানন, নাম ছিল শ্রী কৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা আসতে পারে এবার শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পূর্ব নাম কি বা আদি নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পূর্ব নাম কি অথবা আদি নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পূর্ব নাম শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কি রে, আপনারা কি লিখতে পারেন না? আমি এত আস্তে আস্তে বলতেছি, তারপরে যদি আপনারা না পারেন আমি কি করব? কন কি করবো একটু কন তো। লেখেন, তার কি লিখলাম? 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। এখানে এই পুঁথিটার প্রথম পৃষ্ঠা ছেঁড়া, মাঝখানে কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া এবং শেষেও কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া। এর ভিতরে একটা চিরকুট পেয়েছেন তিনি। এই চিরকুটের নাম ছিল শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এ থেকে তিনি ধারণা নিলেন এই কাব্যটির নাম হয়তো এই যে শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পূর্ব নাম কি বা আদি নাম কি বা এর আসল নাম কি ছিল, সেটা হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ক্লিয়ার? এই কাব্যটি তিনি সম্পাদনা করে এই নামটাকে চেঞ্জ করে শ্রীকৃষ্ণ কীর্তন নামে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। কে আবিষ্কার করেন? শ্রী বসন্ত রঞ্জন রায়। আসতে পারে শ্রী বসন্ত রঞ্জন রায় কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে উদ্ধার করা হয়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই কাব্যটি উদ্ধার করা হয়। পরীক্ষা আসতে পারে এই কাব্যটির মূল নাম কি ছিল? এই কাব্যটির মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদনা করেন কে? শ্রী বসন্ত রঞ্জন রায়। আবার প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশ পায়? সেটা হলো কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ পায়। আসতে পারে পরীক্ষায় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশ পায়? 1916 সালে প্রকাশ পায়। এতটুকু ক্লিয়ার কিনা? কমেন্টের মাধ্যমে জানান এতটুকু ক্লিয়ার কিনা। দ্রুত দ্রুত কমেন্টের মাধ্যমে জানান এতটুকু ক্লিয়ার কিনা। দেখে 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 এতটুকু কমেন্টের মাধ্যমে জানান ক্লিয়ার কিনা। অল গাফের আবেদন করা ভালো, যে 1909 সালে আবিষ্কার। গড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। এতটুকু লেখা ক্লিয়ার? ওরে বাবারে, সূচনা কি লিখছো স্যার? কি সাবিকুনার মিথিলা, দেখো স্যারের রিং এর কালার সুন্দর লাগছে, তুমিও কি চান্দি দিলে নাই নিতে পারো? ওরে বাবা, এত নজর এত জায়গা থাকতে মানুষ নজর দেয় কোথায় কোথায়? দেখছেন, সে হাতের আংটির দিকেও নজর দিছে। আচ্ছা আইসো, দিয়ে দিব না তোমারে। দ্রুত দ্রুত দ্রুত
আচ্ছা গুড, এবার আমরা দেখি এর ভিতরে কি কি আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে প্রধান চরিত্র কি কি। দেখেন এই কাব্যের প্রধান চরিত্র আসতে পারে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে, তার মানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই কাব্যটির মূল রচয়িতাকে। লেখেন এ কাব্যটির মূল রচয়িতা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা, এ কাব্যটির মূল রচয়িতা, এ কাব্যটির মূল রচয়িতাকে বলতে পারবেন বড়ু চণ্ডী দাস। বড়ু চণ্ডী দাস। খেয়াল করেন অনেকে এটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কিন্তু কোনো দেবদেবীর কাহিনী নিয়ে লেখা না। ভালো করে খেয়াল রাখেন, এটি কিন্তু একটা গ্রামীণ প্রণয় কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে কি বলা হয়? একটি গ্রামীণ প্রণয় কাব্য। এটা কিন্তু কোনো দেবদেবীর কাব্যের কাহিনী না, মনে থাকে জানো। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি? এটি একটি গ্রামীণ প্রণয় কাব্য। লিখে রাখেন এটি একটি গ্রামীণ প্রণয় কাব্য, একটি গ্রামীণ প্রণয় কাব্য। এটি কিন্তু কোনো দেবদেবীর কাহিনী নিয়ে রচিত না। পরীক্ষা আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে বড়ু চণ্ডী দাস। দ্রুত লেখেন এই কাব্যটির মূল রচয়িতাকে বড়ু চণ্ডী দাস। কাব্যটির মূল রচয়িতাকে বড়ু চণ্ডী দাস। একটু কথা বলে রাখি, এই বড়ু চণ্ডী দাস কিন্তু এই প্রথম ব্যক্তি যিনি খাঁটি বাংলা ভাষায় প্রথম কি রচনা করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখছেন। আসতে পারে মধ্যযুগের প্রথম কবি কে? লিখে রাখেন মধ্যযুগের প্রথম কবি বলা হয় বড়ু চণ্ডী দাসকে। লিখে রাখেন মধ্যযুগের প্রথম কবি বলা হয়, মধ্যযুগের প্রথম কবি বলা হয় বড়ু চণ্ডী দাসকে। মধ্যযুগের প্রথম কবি বলা হয় বড়ু চণ্ডী দাসকে। দ্রুত লেখেন মধ্যযুগের প্রথম কবি বলা হয় বড়ু চণ্ডী দাসকে। মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডী দাস। আর প্রাচীন যুগের প্রথম কবি বলা হয় কাকে? লুইপা। প্রাচীন যুগের প্রথম কবিকে বা বাংলা সাহিত্যের প্রথম কবিকে লুইপা। আর মধ্যযুগের প্রথম কবিকে বড়ু চণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডী দাস। আর মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয় ভারতচন্দ্র রায় গুণাকরকে। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয় ভারতচন্দ্র রায় গুণাকর। দ্রুত লিখে রাখেন এটাও। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকরকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। আপনারা কি লিখতেছেন কিনা দেখি আমাদের সাথে কে কে আছেন। আমাদের রাকিবউদ্দিন আছেন, আমাদের কি মুরজিনা বেগম আছেন, আমাদের উম্মে রাবে ইসলাম আছেন, আমাদের সাথে সুমা আকবর আছে, আক্তার আছে আমাদের সাথে, বিজয় রায়, বড়ু চণ্ডী দাস, গুড। মেঘলা মন, ফাতেমা আক্তার, নূর মোহাম্মদ মজুমদার, নয়ন, গুড 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 গুড। যাই হোক আপনারা ক্লাসটা করতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। ওরে বাবারে, কানিস ফাতেমা তুলি আরো একটা জটিল তথ্য দিয়েছে যে মধ্যযুগের প্রথম মুসলমান কবিকে শাহ মোহাম্মদ সগীর। মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। লিখে রাখেন মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। আচ্ছা লেখা শেষ এটা। এরপর দেখেন এই যে বড়ু চণ্ডী দাস, এই ব্যক্তিটা কিন্তু মোটেও ভালো ছিল না। এর ক্যারেক্টার কিন্তু ঢিলা, অর্থাৎ লুচ্চা প্রকৃতির মানুষ ছিল এই লোকটা। কি প্রকৃতির? লুচ্চা প্রকৃতির। প্রাথমিক জীবনে এই বড়ু চণ্ডী দাস ছিল কি? উনি একজন কি ছিল? ভিক্ষুক ছিল। কি ছিল? মাধুকরী বলা হয়, মানে ভিক্ষুক। প্রাথমিক জীবনে এই বড়ু চণ্ডী দাস ছিল একজন ভিক্ষুক। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি ছিল তার প্রধান পেশা। এবং তার এক পিস স্ত্রী ছিল, বুঝছেন। এখন সে সারাদিন ভিক্ষা করে আনতো, সারাদিন আনার পরে যা কিছু এনে দিত স্ত্রীর কাছে দিত, স্ত্রী সুন্দর মতো রান্না করে হাজবেন্ডকে খাওয়াইতো। সারাদিন সে যেহেতু ভিক্ষাবৃত্তি করতো, তার নজর ছিল খারাপ। তার বউ এদিকে সুযোগ পাইছে, তার বউ চিন্তা করে ওই বেটার নজর খারাপ, সুতরাং আমিও এদিকে একটু নজর খারাপ করি। তার স্ত্রী কি করতো? তার স্ত্রীও আরেকজনের সাথে পরকীয়া প্রেম করে ভাইগে গেল। এরপর বড়ু চণ্ডী দাস চিন্তা করলো, হায় হায়, আমার একটা বউ ছিল তাও চলে গেল, কি একটা অবস্থা। লোকটা একদম নিঃস্ব হয়ে গেল, বউ চলে গেল। এরপর স্থানীয় একজন প্রভাবশালী জমিদারের সাথে তার পরিচয় হয় এবং তাকে সে জমিদার দেখলো যে বড়ু চণ্ডী দাসের ভিতরে প্রচন্ড প্রতিভা আছে। বলছে যে তুমি আর কেন এরকম ভিক্ষা করো? তোমার ভিক্ষাবৃত্তি করার দরকার নেই, বরং তুমি কি করো, এই মন্দিরে তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিই, এই মন্দিরের পুরোহিত হিসেবে যোগদান করো। বাহ, একটা চাকরি পেয়ে গেলেন বড়ু চণ্ডী দাস। সেখানে তিনি কি করলেন? সেখানে তিনি পুরোহিতের দায়িত্ব নিলেন। কিন্তু অভাব যায় না, বোঝেন না, ওই যে লুচ্চ প্রকৃতি, তার অভাবটা কিন্তু গেল না।
সে কি করলো, সেখানে পুরোহিতের দায়িত্ব পালন করলো। আর সেখানে এক সুন্দরী নারী প্রতিদিন এসে সকালবেলা ঝাড়ু দিত, মানে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করত, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করত। তার দিকে নজর দিল কে? এই বরুচণ্ডী দাস। মনে মনে তাকে ভালোবেসে ফেললো। এরপর এক রাতে তিনি স্বপ্নে দেখছে যে যেমনি হোক আগামীকাল আমি ওকে ধরবো, যেমনি হোক। পরের দিন সে সুযোগের সন্ধান থাকলো, অপেক্ষায় থাকলো। সে কি করলো, যখন নিচে ঝাড়ু দিতেছিল, এই সুন্দরী মেয়েটা যখন নিচে ঝাড়ু দিতেছিল, তখনই পিছন থেকে আইসা জাপটাইয়া ধরে ফেললো এই বরুচণ্ডী দাস। তারপরে কি করলো, আপনার বাংলা সিনেমা নিশ্চয়ই দেখেছেন, যখনই পিছন দিক থেকে জাপটাইয়া ধরলো, তখনই ওর ওই যে মেয়েটা, সুন্দরী মেয়েটা, সে কি করলে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমরা হলাম নিচু জাতের মেয়ে, আর আপনি এখানকার পুরোহিত, আপনার সাথে আমার কখনোই এগুলো যায় না। তার বরুচণ্ডীদের বলতে, আরে যাবে যাবে যাবে, এত টেনশন করো কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম, তোমাকে কখন আমি ধরবো। ঠিক আছে, যাই হোক, তার সাথে জোর করে কিছু না কিছু হয়েছে, এটা বুঝে নেন। এরপর একদিন স্থানীয় জনগণের হাতে তারা কিন্তু কট খেয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতা গণধোলাই দিল কাকে? এই বরুচণ্ডী দাসকে, এবং মন্দির থেকে তাদেরকে বিতাড়িত করে ফেললো, তাদের ভিতরে ব্রেকআপ করে দিল স্থানীয় জনগণ। এরপর নির্জন জায়গায় গিয়ে তিনি চিন্তা করলো, আর কোনো কাহিনী নাই, গ্রামীণ প্রণয় কাব্য তো রাধাকৃষ্ণের কাহিনী আছি, যেমন হোক এই না আমার যে নায়িকার সাথে ব্রেকআপ হয়ে গেল, তাকে নিয়ে আমি একটা অমর কাব্য রচনা করব, যা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। তাই তিনি কি করলো, তিনি ভাগবতের আলোকে এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণ করে গ্রামীণ লোকসমাজে রাধাকৃষ্ণের যে কাহিনী ছিল, ওই কাহিনী নিয়ে রচিত তিনি অমর কাব্য রচনা করলেন, যে কাব্যটির নাম হলো কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে পরীক্ষায় আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিসের আলোকে রচিত? লেখেন, এটি ভাগবতের আলোকে এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণে রচিত। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। এ কাব্যটি ভয়কার ভাগবতের আলোকে, কাব্যটি ভাগবতের আলোকে, এ কাব্যটি ভাগবতের আলোকে এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণে রচিত। খেয়াল রাখেন, এই জয়দেব কিন্তু সংস্কৃত ভাষার কবি, আর গীত গোবিন্দম এটাও কিন্তু সংস্কৃত ভাষার কাব্য। পরীক্ষা যদি আসে গীত গোবিন্দম কাব্যটির রচয়িতাকে, এই গীত গোবিন্দম কাব্যটির রচয়িতা হলো জয়দেব। আর যদি পরীক্ষা ধরে গীত গোবিন্দ কাব্যটি কার? গীত গোবিন্দ কাব্য, এটা রচয়িতাকে, এই গীত গোবিন্দ এই কাব্যটি রচয়িতাকে গোবিন্দ দাস কবিরাজ। এটি কিন্তু ব্রজবুলি ভাষায় রচিত। এটি কোন ভাষায় রচিত? ব্রজবুলি ভাষায় রচিত। আমাদের সাথে কারা আছেন দেখি দেখি দেখি, তানজিলা আক্তার, শারমিন নিশাত, গো সত্যি স্যার এইটা কোনো কথা? গোপাল চন্দ্র রায়, কেমনে প্রশ্ন স্যার, আপনি মেমোরি কত জিবি বানাবেন, এটা কোনো কথা? প্রেমিক শাখা না খেলে কবি হতে পারে? গুড। সাহিত্যে কট নামক অধ্যায় আছে, চণ্ডীদাসকে ন্যাড়া করে দিতে হতো, এটা কোনো কথা? ভাগবত জয়দেবের গীত গোবিন্দ, গুড 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 গুড। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। দ্রুত 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 দ্রুত। ওকে, আচ্ছা, যাই হোক, আপনারা সবাই, জুবার ভাই একটু ক্লাসে আসবেন, এক গ্লাস পানি দেন, নতুবা চা দেন। আচ্ছা, এখানে কি লিখছি? এই কাব্যটি ভাগবতের আলোকে। তাই পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিসের আলোকে রচিত? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু ভাগবতের আলোকে রচিত এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণে রচিত। এবার দেখেন আর একটা আছে গীত গোবিন্দ, এটা হলো গীত গোবিন্দ, এটাকে এর সাথে একটু ম যুক্ত আছে। যদি গীত গোবিন্দম বলে তাহলে এই কাব্যটা কার লেখা? জয়দেব, তিনি কিন্তু সংস্কৃত ভাষার কবি। আর গীত গোবিন্দম এই কাব্যটা লেখা সংস্কৃত ভাষায়। আর এই যে গীত গোবিন্দ, এটা জুবাইর ভাই ডাক দাও তো, ক্লাসে যাও, দ্রুত ডাক দাও। আর গীত গোবিন্দ এই কাব্যটা কিন্তু গোবিন্দ দাস কবিরাজ লিখছেন, এটি ব্রজবুলি ভাষায় লেখা। ভালো করে খেয়াল রাখবেন, গীত গোবিন্দ এই কাব্যটি কোন ভাষায় লেখা?
এটা কোন ভাষায় লেখা? এই কাব্যটা কিন্তু লেখা ব্রজবুলি ভাষায় লেখা। এটি লিখেছেন গোবিন্দ দাস কবিরাজ। ক্লিয়ার সবাই? দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। গোবিন্দ দাস কবিরাজ, দ্রুত দ্রুত। স্যার এটা কি ফ্রি ক্লাস? প্রেম করে আজও একটা কাব্য লিখতে না পারা আমি। ওরে বাবারে, বিজয় রাস, তানা ইসলাম আসি স্যার। স্যার এই মেমোরি 1 টেরাবাইট এরকম কথা শরীফ ইসলাম আবত বিষয় অবক করা বিষয় ভিক্ষাবৃত্তিক আর বড় আছে ধর। গুড 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 গুড। ওকে 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 ওকে। যাই হোক, এবারে আমরা একটু মূল আলোচনায় চলে যাই। এই কাব্যের প্রধান চরিত্র তিনটি। এই কাব্যের প্রধান চরিত্র কয়টা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি। খেয়াল করেন, আগে বলে দিচ্ছি। অনেকে আমাদের ধারণা আছে মুসলমানদের, আচ্ছা ওখানে বসে করোটা কি তোরা? 1 ঘন্টা যাবত আমি ক্লাস দিতেছি, কোনো কমেন্ট পড়তে পারতেছি না, মোবাইল দেখে আমার কমেন্ট পড়া লাগে। খেয়াল করেন, এই কাব্যের প্রধান চরিত্র কয়টা? তিনটা। এটা কিন্তু আমরা অনেকে মনে করি যে হিন্দু ধর্মের সাথে মিল আছে, আসলে কিন্তু আগেই সতর্ক করে দিচ্ছি, এই কাব্যের সাথে হিন্দু ধর্মের মিল খুবই কম, খুবই কম। 10% মিল আছে ধরে নেন। আর এগুলো কিন্তু বানিয়েছে, আগেই বলি গ্রামীণ প্রণয় কাব্য এটা একটা, অর্থাৎ তারা বানিয়েছে, বানিয়ে এই কাব্যগুলো লিখছে। মুসলমানদের ভিতরে যেমন লিখছে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এরকম কাহিনীগুলো। কিন্তু আসল কথা শিরি ফরাত এই যে কাহিনীগুলো লিখেছেন, তেমনি বড়ু চণ্ডীদাসও কিন্তু এরকম একটা কাব্য লিখছেন। আসলে এটার সাথে হিন্দু ধর্মে তেমন কোনো মিল নাই, কাহিনীর সাথে তেমন কোনো মিল নাই, সম্পূর্ণ বিপরীত ধর্মী কাহিনী তৈরি করা হয়েছে। ওকে, তাহলে এই কাব্যের প্রধান চরিত্র তিনটা। শ্রীকৃষ্ণকে প্রধান, 1 নম্বরে কি? 1 নম্বরে হলো কৃষ্ণ, 2 নম্বরে হলো রাধা, 3 নম্বরে হলো বড়াই অথবা ডয়বন্দরা আকার অন্ত্যেষ্টির বড়াই। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের, দ্রুত লেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কিন্তু 3টি। দ্রুত লেখেন। 1 নম্বরে কৃষ্ণ, 2 নম্বরে রাধা, বড়াই। কৃষ্ণ, রাধা। এই কৃষ্ণকে হিন্দু ধর্মে কিন্তু স্বয়ং ভগবান বা ঈশ্বর, এটা আমরা সবাই জানি। ভগবান বা ঈশ্বর হিন্দু ধর্মে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে কৃষ্ণকে বড়ু চণ্ডীদাস একজন অত্যাচারিত একটা নেগেটিভ চরিত্র হিসেবে দাঁড় করিয়েছেন তিনি এই কাব্যে। অর্থাৎ উচ্চ বর্ণের হিন্দুরা যে নিম্ন বর্ণের হিন্দুদের উপর অত্যাচার করত, ওই কাহিনীও কিন্তু তুলে ধরা হয়েছে প্রায় এই কাব্যটার ভিতরেই পাবেন আপনি। তো দেখেন, এখানে কৃষ্ণকে বলা হয়, মূলত এই কাব্যে কৃষ্ণর চরিত্রটা একটু নেগেটিভ এবং রাখাল বালক। তার জন্মটা হয়েছিল কিন্তু কংস রাজার কারাগারে, যেটা আমরা জানি কংস রাজার কারাগারে তার জন্ম। কারণ এই যে ভোজবংশীয় রাজা কংস ছিল তার আপন মামা। তা শ্রীকৃষ্ণের মামার নাম কি? কংস রাজা। কংস রাজা আমরা যার অর্থ জানি কি? নির্মম আত্মীয়। কংস মামা বলি না, নির্মম আত্মীয়। সেই ভোজবংশীয় রাজা কংস ছিল তার আপন মামা। তার মাতাকে বন্দি করে রেখেছিল মথুরাতে, আমরা জানি সেটা। তার কৃষ্ণের পিতার নাম কি ছিল? বাসুদেব। কৃষ্ণের পিতার নাম কি, কে বলতে পারেন? বাসুদেব। এবং মায়ের নাম কি? দেবকী। এটা আমরা মোটামুটি জানি, আমরা লেকচার শিট দিয়ে দেবো, সেখানে আপনারা সবাই এগুলা কিন্তু পাবেন। তা দেখেন, এই যে দেবকীর ঘরে জন্মলাভ করে কৃষ্ণর এবং বাসুদেব তার পিতার নাম। কিন্তু কৃষ্ণের একজন পালিত মা ছিল, তার নাম যশোদা, যেটা জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষা এসেছিল। এটা পরীক্ষা আসতে পারে। কৃষ্ণের পালিত মায়ের নাম, কৃষ্ণের পালিত মায়ের নাম কি? যশোদা। এটা লিখে রাখেন, কৃষ্ণের পালিত মায়ের নাম কি? যশোদা। দ্রুত লেখেন, কৃষ্ণের পালিত মায়ের নাম কি? যশোদা। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের প্রধান পরিচয় একজন রাখাল বালক। তার প্রধান, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের প্রধান পরিচয় কি? প্রধান পরিচয় ছিল রাখাল বালক। তার জন্ম কোথায়? কৃষ্ণের জন্ম হয়েছিল কংস রাজার কারাগারে। কিন্তু তার পিতামাতা জানতো যে কংস রাজা তাদের এই সন্তানকে মেরে ফেলবে, তাই তাকে যমুনা নদের অপর প্রান্ত মানে বৃন্দাবনে তাকে পাঠিয়ে দেয়। সেখানে এই যশোদার কাছে সে লালিত পালিত হতে থাকে। কোথায়? যশোদার কাছে সে কি লালিত পালিত হতে থাকে। তা এই যশোদাই কিন্তু তার পালিত মা, সেই তাকে লালিত পালিত করে। এই যশোদার আবার ভাই ছিল একজন। এই যশোদার কে? ভাই। তার নাম কি? যশোদার ভাইয়ের নাম কি? আয়ান ঘোষ। তার নাম হলো আয়ান ঘোষ। তা এই যে কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা, এই যশোদার আপন ভাইকে
তার আপন ভাই হলো আয়ান ঘোষ। এই আয়ান ঘোষকে রাধার হাজবেন্ড মানে রাধার স্বামী। এটা কিন্তু পরীক্ষায় অনেক পরীক্ষা আসছে যে রাধার স্বামীর নাম কি? আয়ান ঘোষ। লিখে রাখেন, রাধার স্বামীর নামটা একটু লিখে রাখেন। রাধার স্বামীর নাম কি? আয়ান ঘোষ। অনেক পরীক্ষা আসছে, বা আইহন ঘোষ বা আয়ান ঘোষ। দ্রুত লেখেন, রাধার স্বামীর নাম আয়ান ঘোষ অথবা আইহন ঘোষ। সে কে? এই তার পালিত মা কৃষ্ণের যশোদার আপন ভাই। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু রাধার সাথে কৃষ্ণের কি আত্মীয়তা, কি মূলত মামি সম্পর্কটা, কি পাড়ার স্বামী বলা যায়, স্বামী মানে মামি, সরি মামি বলা যায়। রাধা কি হয়? কৃষ্ণের মামি হয়। কোন দৃষ্টিকোণ থেকে মামি হয় দেখো, আমি আবার বলছি, কৃষ্ণের পালিত মায়ের নাম কি? যশোদা। যশোদার ভাইকে আয়ান ঘোষ। আয়ান ঘোষকে এই রাধার কি স্বামী। তা সে দৃষ্টিকোণ থেকে কৃষ্ণের কি হয়? মামি হয়। কি হয়? মামি। মনে থাকবে? গুড 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 গুড। এখন দেখেন, এই যে আয়ান ঘোষ, রাধার জন্মস্থান কোথায়? রাধার জন্মস্থান কিন্তু বৃন্দাবন। বৃন্দাবন শব্দের অর্থ কিন্তু তুলসী বন। যমুনা নদীর দুই মাঝখানে মনে করবে একটা যমুনা নদী, এই প্রান্তে হলো মথুরা, আর এক প্রান্তে হলো কি বৃন্দাবন। তাই এই মথুরাতে জন্মকার কৃষ্ণের, আর এক প্রান্ত জন্মকার রাধার জন্ম কিন্তু বৃন্দাবনে। কৃষ্ণ লালিত পালিত হয়েছিল কোথায়? ওই বৃন্দাবনে। ঠিক আছে, বৃন্দাবনে কিন্তু লালিত পালিত হয়েছিল। আর এই যে রাধা যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়, তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কার সাথে? এই যশোদার ভাই আয়ান ঘোষের সাথে তাকে বিয়ে দিয়ে দেয় তার পিতা। রাধার পিতার নাম ছিল সাগর গোয়ালা এবং মায়ের নাম ছিল পদুমিনী। তাহলে রাধার পিতার নাম কি? সাগর গোয়ালা এবং মায়ের নাম ছিল পদুমিনী। তারা কি করলে? রাধাকে বিয়ে দিয়ে দেয় আয়ান ঘোষের সাথে। কিন্তু দেখো, এই আয়ান ঘোষ ছিল কিন্তু নপুংসক। তাহলে আয়ান ঘোষ কি ছিলেন? নপুংসক। বাংলা সাহিত্যে নপুংসক বলা হয় কাকে? নপুংসক। নপুংসক বলা হয় বাংলা সাহিত্যে। নপুংসক বলা হয় কাকে? আয়ান ঘোষকে। এই আয়ান ঘোষকেই বলা হয় বাংলা সাহিত্যে কি? নপুংসক। তাহলে বাংলা সাহিত্যে নপুংসক বলা হয় আয়ান ঘোষকে। বলতে পারেন এই নপুংসক শব্দের অর্থ কি? দ্রুত বলেন, কে বলতে পারেন? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? চা খাবেন? চা খাবেন? দিব চা? খাবা? কে কে চা খাবেন বলেন তো? দ্রুত বলেন, এই নপুংসক শব্দের অর্থ কি বলেন? পপি মন্ডল খুলনা থেকে, স্বপ্না আক্তার আছেন আমাদের সাথে, বিজয় রাজ, গুড গুড। নপুংসক শব্দের অর্থ কি? দ্রুত বলেন। দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, দ্রুত দ্রুত। সিরাজুল ইসলাম, ফরিদুল ইসলাম বলছেন তৃতীয় লিঙ্গ। সিরাজুল লিখছে যৌবন নেই যার, জানি কিন্তু বলবো না। সেতু সরকার লিখছে, তিনি বলছে জানি কিন্তু বলবো না। ঘোষকে বিয়ে করার দরকার ছিল স্যার, কেন? বাচ্চু মিয়া তিনি বলছেন স্যার পুরুষত্বহীন। সাজিদুল ইসলাম বলছেন আমি স্যার রাধার বাবা সাগরকলা। ওকে স্যার কি ঢেলে দেয় বলছে না। বাংলা সাহিত্যে নপুংসক বলা হয় আয়ান ঘোষকে। জাকিয়া জান্নাত, গুড। জুবার ভাই গো, স্যারকে সাধারণ। আচ্ছা, এরপর কি কক্সবাজার কখন দেখা হবে স্যার? আমি কক্সবাজার যাব। কক্সবাজার কিন্তু আমাদের একটা শাখা আছে, ইনশাল্লাহ আমি এ মাসে কক্সবাজার যাব। 26, 27, 28, 26 তারিখ যাব কক্সবাজার। এ মাসে 3 দিন কক্সবাজার শাখায় ক্লাস দেবো ইনশাল্লাহ। দেখা হবে কক্সবাজার ছাত্রছাত্রীদের সাথে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল নাসির স্যার কেন কক্সবাজার শাখায় ক্লাস নিতে আসে না। সাইদুল স্যার আছে, মমিন স্যার আসে, আমাদের জব্বের পুরো টিমই ক্লাস নিতে যায়, নাসির স্যার কেন যায় না? আমি উদ্বোধনের পরে কক্সবাজার শাখা এখনো যাইনি, উদ্বোধন করে দিয়ে আসছিলাম। ইনশাল্লাহ এবার যাব, এবার 3 দিন থাকবো কক্সবাজার, 3 দিন থাকবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ সবাই বলছে পুরুষত্বহীন। সুমাইয়া তানজুম তিথি পুরুষত্বহীন, হ্যাঁ গুড। সবাই বলছেন। হাফেজ শফিকুল ইসলাম বলছে সমকামী। আরে না, সমকামী হবে কেন? আরে এই যে দেখেন, নপুংসক শব্দের অর্থ পুরুষত্বহীন। গুড, ঠিকই বলছেন, নপুংসক শব্দের অর্থ পুরুষত্বহীন। দ্রুত লেখেন, পুরুষত্বহীন। নপুংসক শব্দের অর্থ কি? পুরুষত্বহীন। দ্রুত লিখে রাখেন। আর যে লাগছে নপুংসক মানে খাসি, এটা কোনো কথা?
হ্যাঁ, যাই হোক, তার সাথে তার কিন্তু বিয়ে দেয়া হয়েছিল। তাহলে এখন দেখেন, এরপরে আমরা আর একটা চরিত্র পেয়েছিলাম, সেটা কি বড়াই একটা চরিত্র, বড়াই। এই বড়াই নিয়ে কি বলা হয়? বড়াই 3 নম্বর চরিত্র কি ছিল? শ্রীকৃষ্ণ কীর্তনে 3 নম্বর চরিত্র ছিল বড়াই। তাই বড়াই কি? এই বড়াই কিন্তু ছিল লেসবিয়ান। বড়াই ছিলেন কি? বড়াই ছিলেন, এই লেখেন, বড়াই ছিলেন লেসবিয়ান। বড়াই ছিলেন প্রকৃতপক্ষে লেসবিয়ান। এ কিন্তু চুল পাকা সাদা একজন বয়স্ক মহিলা। এই যে বড়াই, এ কিন্তু একজন কি মহিলা, চুল পাকা সাদা বয়স্ক একজন মহিলা। কিন্তু তিনি প্রকৃতপক্ষে এই কাব্যে তাকে বরুচণ্ডীদাস কি হিসাবে রেখেছেন? এই কাব্যে বরুচণ্ডীদাস তাকে লেসবিয়ান হিসাবে ক্যারেক্টার বানিয়েছে। লেসবিয়ান মানে কি? এটা তো আপনারা বুঝেন। আমি ইংরেজি মিডিয়ামে বললাম, বলতে পারেন লেসবিয়ান মানে কি? দেখছেন আমাদের অনলাইনে যারা বিসিএস কোর্সে, যারা ম্যারাথন ব্যাচ 47তম বিসিএস ম্যারাথন কোর্সে যারা ভর্তি হবেন, কোর্স ফি কিন্তু অনলি 3000 টাকা রেখেছি। এই পুরো 5 মাসে আপনাদের বিসিএস কোর্সটা আমরা একদম কমপ্লিট করে দেব আপনাদেরকে 5 মাসে ইনশাল্লাহ। 200 নম্বর বিধে 180 নম্বরের টার্গেট নিয়েই কিন্তু আমরা এই ম্যারাথন ব্যাচটা রান করেছি আপনাদের জন্য। আচ্ছা, এই লেসবিয়ান মানে কি? সমকামী, আব্দুল্লাহ আল মুকি, সমকামী মহিলা। সমকামী আবার মহিলা, এটা আবার কেমন কথা কয়? সমকামী মহিলা, হ্যাঁ, এই হলো সমকামী। এই মহিলা কিন্তু ক্যারেক্টার ভালো ছিল না, আমাদের সমাজে এই ধরনের নারী কিন্তু আছে, ঠিক আছে, সমকামী বলা হয় তাকে। এই লেসবিয়ান ক্যারেক্টার ছিল এই মহিলা। এবং তার আর একটা বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্র বলা হয় তাকে। কিন্তু চমৎকার একটা প্রশ্ন লিখে রাখতে পারেন যে বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্র বলা হয় কাকে? লিখে রাখেন, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম হলো বড়াই। দ্রুত লিখে রাখেন, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম বড়াই। আর একটা তার সম্পর্কে প্রশ্ন আসে, রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? লেখেন, রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয়, রাধা কৃষ্ণের প্রেমের, এটা অনেকবার জব পরীক্ষা আসছে, প্রেমের দূতি বলা হয়, রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় বড়াইকে। দ্রুত দ্রুত দ্রুত, রাধা কৃষ্ণের প্রেমের দূতি, দ্রুত লাগেন, দ্রুত লাগেন। আপনারা এত কিছু জানেন কেমনে? স্যার জামালপুর আসবেন কবে? জামালপুর শাখার ডেট এখনো হয়নি। জামালপুর রংপুর শাখার ডেট খুব শীঘ্রই আমরা দিয়ে দিব। দ্রুত লেখো। তাহলে এটা কি বড়াই কি? একটা চুল পাকা বয়স্ক একজন মহিলা। এবং তিনি কে জানেন? ওই যে আয়ান ঘোষ ছিল না, রাধার হাজবেন্ড, ওই আয়ান ঘোষের ফুপি। আয়ান ঘোষের কি হয়? ফুপি। আয়ান ঘোষের ফুপি। তার মানে রাধার যখন বিয়ে হয় তখন ওই আয়ান, যেহেতু তার বয়স কম, এই জন্য রাধার সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল কার কাছে? এই বড়াইয়ের কাছেই কিন্তু রাধার সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কিন্তু রাধা যে লেসবিয়ান, এটা রাধা মানে এই যে বড়াই যে লেসবিয়ান ক্যারেক্টার, এটা আয়ান ঘোষ বুঝতো না। এবং রাধাকে যখন কুপ্রস্তাব দিল, রাধাকে যখন কুপ্রস্তাব দিল কে? এই বুড়ি। তখনই কিন্তু রাধা বুঝতে পারলো এই মহিলা ভালো না, কিন্তু কিছুই করার নাই। এই বুড়ি যখন কুপ্রস্তাব দিত রাধাকে, তখন রাধা তাকে অ্যাভয়েড করত, তার প্রস্তাবে কখনো রাজি হতো না। এই জন্য কিন্তু মনে মনে কিন্তু তার প্রতি কি একটা খেপা ছিল কে? এই বুড়ি কিন্তু রাধার প্রতি মনে মনে একটা খেপা ছিল। চিন্তা করছে আমি যখনই সুযোগ পাবো তখন আমি তোমার ক্ষতি করে ছাড়বো। ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে 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 ওকে, গুড গুড গুড। আচ্ছা, এখন দেখেন আমরা রাধা সম্পর্কে জানলাম, কৃষ্ণ সম্পর্কে জানলাম, আয়ন ঘোষ সম্পর্কে জানলাম, বড়াই সম্পর্কে জানলাম, তাই না? এখন দেখেন এই কাব্যর ভিতরে কি কি আছে আসলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্লোক আছে কয়টা? 161টি। দেখেন এ কাব্যে শ্লোক, এ কাব্যে শ্লোক আছে কতগুলা? 161টি আছে শ্লোক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ সংখ্যা কয়টি? এ কাব্যে পদ সংখ্যা কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ সংখ্যা 418টি। 418টি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ সংখ্যা গেল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে
পুঁথির সংখ্যা কয়টি? এ কাব্যে পুঁথির সংখ্যা, এ কাব্যে পুঁথির সংখ্যা কয়টি? 452টি, 452টি। এ কাব্যে খণ্ড আছে কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে 13টি। দ্রুত লিখে রাখেন, দ্রুত 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 দ্রুত। মানসুর আপনি লেখছে এই বুড়ি বেডি কামটা করে কি? আর এরকম আমাদের সমাজে অভাব নাই। এই যুগে ফেসবুকের কল্যাণে এসে আমরা অনেক কিছু জানতে পারি, যে ছেলেরা ছেলেদেরকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েরা মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয়। এগুলা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই হরমোনের সমস্যাগুলা প্রাচীনকাল থেকেই কিন্তু ছিল। হ্যাঁ, তাহলে দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্লোক আছে কয়টি? 161টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ সংখ্যা কয়টি? 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পুঁথি বানানে চন্দ্রবিন্দু নাই, কিন্তু পুঁথি সংখ্যা কয়টি? 452টি। এবার দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে কয়টি? 13টি। দ্রুত লেখো ভাইয়েরা, দ্রুত লেখো, দ্রুত। অনেকে কমেন্ট করতেছেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে। হ্যাঁ, গানের রাগ আছে 32টি। এরপর লেখো, উপরে লেখা দি, গানের রাগ আছে 32টি। গানের রাগ আছে 32টি। গানের রাগ আছে কয়টা? গানের রাগ আছে 32টা। সর্বাধিক ব্যবহৃত রাগ হলো পাহাড়িয়া রাগ। আর চর্যাপদে গানের রাগ ছিল কিন্তু 16টা। চর্যাপদে গানের রাগ ছিল 16টা। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গানের রাগ আছে 32টি। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, দ্রুত 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 দ্রুত। লিখছেন, গুড। আমরা এতটুকু লিখলাম। এবার লেখেন, পরে পয়েন্টগুলো লেখেন। এগুলো বিশেষ পরীক্ষা কেন, যে কোনো চাকরি পরীক্ষা আসবে, এর বাইরে জীবনে কোনো চাকরি পরীক্ষা আসবে না ইনশাল্লাহ। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? এটা হলো প্রেম গীতি। পরীক্ষা এরকম দিবে যে কাহিনী বানান কিন্তু সব রস্বইকার, মনে থাকে জানো। আবার বললেন না নাসি স্যার বানান ভুল লেখায়। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। ওই এখন আবার রাগটা একটু বুঝান। খাইছে রে, গানের রাগ বুঝাবো না, গান গাইয়াও শোনাবো না, অ্যাক্টিং করেও দেখাবো না। তাহলে কি লিখলাম আমরা? কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। ওকে, প্রেম গীতি। এরপর লেখেন, রস সঞ্চালনের দিক থেকে রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? ধামালি কাব্য। ধায়কার ধা ময়কার মা লয়রসিকালি, ধামালি কাব্য। দ্রুত লেখেন। রস আবার খেজুরের রস না, কিন্তু সাহিত্যের রস। রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো ধামালি কাব্য। দ্রুত লেখেন, রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো ধামালি কাব্য। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ধামালি কাব্যটা কি? এবার লিখে রাখেন, ধামালি কাব্য কি? যে ধরনের কাব্যে বা সাহিত্যে কপট, ভণ্ডামি এবং লুচ্ছামি থাকে তাকে ধামালি কাব্য বলে। লেখেন, যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্ছামি থাকে তাকে ধামালি কাব্য বলে। দ্রুত লেখেন, যে ধরনের কাব্যে অথবা যে কাব্যে কপট ভণ্ডা আকার মস্কে, যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি লস্কলু চয় আকার ময়রসিকের, যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে ধামালি কাব্য বলে। দ্রুত লেখেন, যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে কি বলে? ধামালি কাব্য বলে। দ্রুত দ্রুত দ্রুত।
ওরে ভাই রাধা কৃষ্ণে প্রেম তো হয় না, প্রেম গীতি কেমনে হয়, দেখতে থাকো খালি কোন গীতি হয়। তাহলে আমরা কি লিখলাম, যে কাব্যে, এটা ব্র্যাকেটে রাখো, যে কাব্যে কপট ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে ধামালি কাব্য বলে। এই তো সেতু সরকার লিখছে, যে ধরনের কাব্যে কপট ভণ্ডামি লুচ্চামি থাকে তাকে ধামালি কাব্য বলে। গুড। এবার লেখেন, প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো পদাবলী। এবার লেখেন প্রকরণ, প্রকরণের দিক থেকে শ্রী কৃষ্ণ কীর্তন হলো পদাবলী। এরপরে লেখেন গঠন রীতিতে, এটা 38তম বিশেষ পরীক্ষা এসেছিল, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো দ্রুত লেখেন। তাহলে প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কি পদাবলী, আর গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাটগীতি বা নাট্যগীতি। নাটগীতি অথবা কি লিখবা, নাট্যগীতি। দ্রুত লেখেন। কানিস ফাতিমা তুলি লিখছে, একটা কথা বুঝতে পারছি না, এই কাব্যে শিক্ষণীয় কি আছে? এই কাব্যে শিক্ষণীয় যা আছে এর শেষ নাই, এর শেষ নাই। তাহলে প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? এটা হলো একটা পদাবলী। এটা 38তম বিশেষ পরীক্ষা ছিল, যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাটগীতি অথবা নাট্যগীতি। দ্রুত লাগেন, দ্রুত দ্রুত দ্রুত। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? নাটগীতি বা নাট্যগীতি। দ্রুত লেখেন, নাটগীতি বা নাট্যগীতি। কিছুই নাই, পরীক্ষায় আসে তাই পড়তে হবে। শোন, এগুলো তো পড়তে হবে, কার না পড়লে হবে? এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? সাহিত্য তো, এগুলো পড়তে হবে আমাদের, তাই না? আচ্ছা, লেখা শেষ। ওকে, এরপরে দেখেন আমাদের খণ্ড কয়টা এই কাব্যে? খণ্ড কয়টা এই কাব্যে? খণ্ড আমাদের 13টা। মনে আছে খণ্ড কয়টা? এর আগে সমন্বিত ব্যাঙ নিয়োগ পরীক্ষা আসছিল। নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? তাহলে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড, আবার বলতে পারে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়। সুতরাং 13টা খণ্ড সম্পর্কে আমাদের জানা উচিত। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ড, 1 নম্বর খণ্ডটার নাম লেখেন জন্মখণ্ড। জন্মখণ্ড, 1 নম্বর খণ্ডটার নাম লেখেন জন্মখণ্ড। 1 নম্বর খণ্ডের নাম কি? জন্মখণ্ড। 2 নম্বরে খণ্ডটার নাম লেখেন তাম্বুল খণ্ড। তাম্বুল, এই তাম্বুল শব্দের অর্থ হলো পান। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 1 নম্বরে জন্মখণ্ড, অর্থাৎ এখানে কৃষ্ণের জন্ম কোথায় হলো এবং রাধার জন্ম কোথায় হলো সে সম্পর্কে আমরা ধারণা পাই। আমি কিন্তু আগেই বলেছি যে কৃষ্ণের জন্ম মথুরাতে কংস রাজার কারাগারে, অপর দিকে যমুনা নদীর অপর প্রান্ত, তার মানে বৃন্দাবন। বৃন্দাবনের জন্ম হয় কার? রাধার। তা এই যে দেখেন, আর কৃষ্ণ লালিত পালিত হয় ওই বৃন্দাবনই কার কাছে? যশোদার কাছে। সে একজন রাখাল বালক হিসেবে পরিচয় লাভ করে। অন্যদিকে দেখেন রাধা কিন্তু সেও একটা গোয়ালা ফ্যামিলিতে বড় হয় এবং তাকে বিয়ে দেওয়া হয় আয়ান ঘোষ নপুংসক নামক একজন ব্যক্তি। আয়ান ঘোষের সাথেই কিন্তু তার বিয়ে দেওয়া হয়। তার সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব ছিল কার উপর? বড়াই। তার রাধার সইয়ের মতো তার সার্বক্ষণিক দেখাশোনা করত। ঠিক আছে? তা একবার মনে কর তার সখীদের সাথে দুধ বিক্রি করতে যায় তো মথুরায়। তা রাধা, বুড়ি এবং তার সখীরা কোথায় দুধ বিক্রি করত? ওই মথুরাতে গিয়ে দুধ বিক্রি করতো, অর্থাৎ যমুনা নদী পার হয়ে তাদের ওখানে তাদের কি দুধ বিক্রি করতে হতো। শুধু দুধ বিক্রি করতো না, সেখানে তারা দুধের তৈরি বিভিন্ন মিষ্টি, ছানা, সন্দেশ এগুলো মাথায় করে নিয়ে তারা বিক্রি করতে যেত। একবার বুড়ি কি করলো? তাকে হারাই ফেলে পথিমধ্যে। বুড়ি খুঁজে পাইতেছে না কারে? রাধাকে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, পথিমধ্যে সাক্ষাৎ পায় কার? কৃষ্ণের সাথে তার দেখা হয় এই বুড়ি মানে বড়াইয়ের, এবং তাকে তার রূপের বর্ণনা দিল। বুড়ি যখন কৃষ্ণের কাছে রূপের বর্ণনা দিল, কৃষ্ণ রূপে রাধার রূপের বর্ণনা শুনে তার প্রতি ক্রাশ খেয়ে গেল এবং বুড়িকে বলল, বুড়ি তোমাকেই তো আমি এতদিন খুঁজতেছি, তুমি একটা কাজ করো,
তুমি আমাকে একটা কাজ করে দাও, তোমাকে পান সুপারি যা যা লাগে আমি গিফট সব দিব তোমাকে, তুমি একটা কাজ করে দাও, আমার বিয়ের প্রস্তাবটা গিয়ে কি দাও, রাধাকে দাও। ওর হাজবেন্ড তো নপুংসক, ওর বেল নাই, ওর ব্যাটারি বাজে না, সুতরাং তুমি কি করো, আমার বিয়ের প্রস্তাবটা যায় তুমি ওকে দাও। বুড়ি কি করলো, এই যে তাম্বুল মানে পান সুপারি, চাকা, নাগেশ্বর ফুল, তৎকালীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে চমৎকার একটা সুগন্ধি ফুল ছিল, এরকম বিভিন্ন ডালায় সাজিয়ে বিবাহের উপহার সামগ্রী এবং গিফট নিয়ে বুড়ির কাছে পাঠিয়ে দিল। বুড়ি গিয়ে রাধার কাছে বলল যে তোমার কি ওই বিয়ের প্রস্তাব দিয়েছে কে, ওই ব্ল্যাকিস্ট কৃষ্ণ। তখন রাধা তো খেপে গেল, এবং সে খেপে গিয়ে এই যে গিফটগুলো বা উপহার পাঠিয়েছিল কৃষ্ণ, সেগুলো ধৈরা বাংলা সিনেমার নায়িকাদের মতো পায়ের নিচে পিষে ফেলাইলো এবং চরম গালিগালাজ করলো। বুড়ি গিয়ে কৃষ্ণের কাছে নালিশ দিল যে তোমার বিয়ে সে প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে, এবং তোমাকে অনেক কুত্তা অনেক গালি দিয়েছে। বুঝছেন, এই কথা কে বললো, বুড়ি, অর্থাৎ হয়েছে এতটুকু, বুড়ি কৃষ্ণের কাছে বানিয়ে বলেছে এতখানি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই আপনারা এত হান দেখে ওরে তাম্বুল খণ্ড, এরপর লেখেন দান খণ্ড, সবাই তো ভালোই পারেন। এরপর লেখেন দান খণ্ড, 3 নম্বরের খণ্ডটার নাম কি, দান খণ্ড। এখানে দান মানে বিনিময়, দান মানে কি বিনিময়। দেখেন এখানে কি করছে, দান মানে কি বিনিময়। বুড়ির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলো কে, কৃষ্ণ বুড়ির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলো। বুড়িও চিন্তা করছে, ও তো লেসবিয়ান ছিল, ও চিন্তা করছে যেমনি হোক বিপদে ফেলতে হবে কাকে, রাধাকে। তাই কৃষ্ণের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কে, কৃষ্ণের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই বুড়ি। এরপর কৃষ্ণ বলছে, শোনো বুড়ি, তুমি আগামীকাল যখন তোমরা দুধ বিক্রি করতে যাবা, আমি পথ অবরুদ্ধ করে দাঁড়াবো, তুমি পিছন থেকে কাইটে পড়বা। বুড়ি কইছে কোনো সমস্যা নাই। যথারীতি পথ অবরুদ্ধ করে দাঁড়ালো কৃষ্ণ। তখন বলল যে শোনো, আমি তোমাকে যমুনা নদী পার করে দিতে পারি, বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। কিন্তু রাধা দেখলো যে তার কাছে কোনো পয়সা করিয়ে নাই, বলছে দুধ টুধ বিক্রি করে আসি, তারপরে কি তোমার পয়সা করে দিয়ে দিব। বলছে আমি তো পয়সা করে চাই না, আমি যা চাই তা তোমাকে দিতে হবে। রাধা কিন্তু বুঝে গেল এ দুষ্ট বালক তার সর্বনাশ করবে, তাই কৃষ্ণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে জঙ্গলের দিকে দৌড় দিয়েছিল। কৃষ্ণ তাকে তাকে হাসতেছে, বলতেছে তুমি আর কত দূর যাবা, তোমাকে ধরা তোমার 1 সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। কিন্তু সে অনেক কাকুতি মিনতি হাত পা ধরছিল কৃষ্ণের রাধা, কিন্তু তাকে কিন্তু সে ছাড় দেয় নাই। সে বলেছিল দেখো আমি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, প্লিজ তুমি আমার সর্বনাশ করো না, আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু কৃষ্ণ কিন্তু তাকে ছাড়েনি। জঙ্গলের ভিতরে যা হয়ে গেল আপনারা বুঝে নেন, সবকিছু তার মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতেও হয়। কিন্তু ওই বুড়ি কিন্তু সবকিছু আড়াল থেকে, গাছের আড়াল থেকে লাইভ দেখতেছিল। কিন্তু কি করতেছিল, সে লাইভ দেখতেছিল। সে কিন্তু কি রাধাকে কিন্তু উদ্ধার করতে পারতো, বাঁচাতে পারতো তার হাত থেকে, কিন্তু সে তাকে কোনো ধরনের হেল্প করেনি। ক্লিয়ার? লিখছেন সুমাইয়া সূচনা, আমি কিছুই দেখি নাই, তুমি এবার কি দেখতেছো? হ্যাঁ, এটা কোনো কথা? এবার লেখো নৌকা খণ্ড, দান খণ্ড গেল, এবার কি লিখবেন, নৌকা খণ্ড। 4 নম্বরে কি, নৌকা খণ্ড, নৌকা খণ্ড লেখেন। 4 নম্বরে কি, নৌকা খণ্ড। গুড 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 গুড, নৌকা খণ্ড। এখন দেখেন এই নৌকা খণ্ডে পরের দিন দেখেন এই কথা গিয়ে সে বাসায় কাউকে বলে না, তার হাজবেন্ডকেও বললো না রাধা, এবং তার শাশুড়িকে এই কথা বললো না। নিরুপায় কি করার, এরপরে আবার সে কি করলো, বুড়ির সাথে আবার ষড়যন্ত্রে লিপ্ত হলো কৃষ্ণ। সে বলছে যে শোনো, আগামীকাল যখন তোমরা নৌকা পার হয়ে পার যাবা, আমি কিন্তু ভিন্ন ধর্মী একটা কাজ করব, তার মানে আমি মাঝির ছদ্মবেশ ধারণ করব। ঠিকই সেই কৃষ্ণ পরের দিন মাঝির ছদ্মবেশ ধারণ করলো এবং বলে দিল, বুড়িকে শিখাইতেছে যে তোমরা আগে কেউ নৌকায় উঠবা না, আগে উঠবে কে, রাধা। রাধা যখনই নৌকায় পা রাখলো, তখন নৌকা ধাক্কা দিয়ে মাঝ নদীতে নিয়ে গেল কে, এই সেই দুষ্ট কৃষ্ণ। মাঝ নদীতে নিচে গিয়ে এবং সে নৌকা দুলানো শুরু করলো এবং নিজের পরিচয় প্রকাশ করলো রাধার কাছে। বলল, তোমার কি মনে আছে ওই যে গতকাল জঙ্গলের ভিতরে কিছু একটা ঘটেছিল, সেই কৃষ্ণই কিন্তু আমি। এবার আমার কথা তোমাকে শুনতে হবে, অর্থাৎ আমি যা চাই তোমাকে দিতে হবে। যদি তুমি অপারগতা প্রকাশ করো, তাহলে কিন্তু আমি নৌকা দুলানো শুরু করলাম, তার মানে নৌকাটা আমি ডুবিয়ে দিলাম। রাধা চিন্তা করলো যে কি আর করার, এখানে তার সাথে কৃষ্ণের সাথে কি এরকম কোনো ছল ছাতুরি করে কোনো লাভ নেই, বরঞ্চ আমি রাজি হয়ে যাই। যাই হোক, আপনারা মনে মনে বুঝে নেন ওই নৌকার ভিতরে, পানির ভিতরে কি ঘটে।
ঘটেছিল সেটা আপনারা মনে মনেই বুঝে নেন, কারণ সব কথা তো আমি আগেই বলেছি মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতেও হয়। এরপরে নৌকাটা কি করলো, ডুবেই গেল। এরপর সাঁতরিয়ে কোনো রকমে তীরে চলে আসলো রাধা। রাধা চিন্তা করলো তার ভেজা শরীর যদি দেখে তাহলে তার সখীরা তাকে সন্দেহ করবে, তাই সে একটু মিথ্যার আশ্রয় নিল এবং সখীদের বলল মাঝ নদীতে ঝড় উঠছিল, তাই ঝড়ের কবলে নৌকোটে ডুবে গিয়েছিল, এই কৃষ্ণই আমাকে বাঁচিয়েছে, ও না থাকলে আমি তো মরেই যেতাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা কোন খণ্ড গেল আমাদের? নৌকা খণ্ড। কোন খণ্ড? নৌকা খণ্ড। এরপর লেখেন ভারখণ্ড। 5 নাম্বার লেখেন ভারখণ্ড। ভার মানে কি? বোঝা। ভার মানে কি? বোঝা। ভারখণ্ড ভার মানে কি? বোঝা 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 বোঝা। ফারজানা মিমি স্যার কি ঘটেছিল সেদিন? আল্লাহ, এত কিছু বলা যায় লাইভে? বলেন, এত কিছু বলা যায়? বলেন। অনুষ্কা জান্নাত স্যার কি ঘটেছিল সেদিন? এটা কোনো কথা কন? আপনারা কি এগুলো বুঝেন না? এটা কোনো কথা? ওবায়দুল ইসলাম লিখছে খুব ভালো। ফারজানা মিমি পানির ভিতরে কিছু ঘটতে পারে, জানতাম না তো। এটা কোনো কথা? স্যার আর বলেন না, বুঝতে পারছে। এই যে সুমাইয়া একটা, সে বুঝতে পারে। বাহ, অনেকে বুঝে, অল্প বললেই তো বোঝা যায়। এগুলো তো জাস্ট ফিল করো যে নৌকার ভিতরে কি ঘটতে পারে। জাস্ট ফিল, জাস্ট কি ফিল। গুড। হ্যাঁ, এই যে একজনের সব কথা বলে না হৃদয়, কিছু কথা বনে দিতে। গুড গুড। এখন দেখেন, তাহলে ভার মানে কি? লোড বা বোঝা। দেখেন এখন রাধা চিন্তা করলো, রাধা বলছে যে ওই কৃষ্ণ দুষ্টর হাত থেকে রক্ষা পেতে হলে আমাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। তাই সে কি করলো? ভিন্ন পন্থা অবলম্বন করলো। সে কি করলো? হাজবেন্ডকে বললো আমি আর মথুরাতে দুধ বিক্রি করতে যেতে পারবো না। শাশুড়ির কাছেও বলে দিল আমি আর দুধ বিক্রি করতে যাব না। এই কথা বলার পর কৃষ্ণ কিন্তু পাগল, কার জন্য? রাধার জন্য। কখন আসবে সে নায়িকা? কিন্তু দেখতেছে সে আর ইদানিং আসে না। সাথে সাথে বুড়িকে ফোন দিল, এই বুড়ি কই তুমি, তাড়াতাড়ি এসো, আমার নায়িকা কই? বলে নো, ও আর আসবে না। তখন বলে এই বুড়ি বসো, তোমাকে আমি বুদ্ধি দিয়ে দিই। কি বুদ্ধি? তুমি গিয়ে ওর শাশুড়িকে গিয়ে বুঝাবা যে আমরা হলো গরিব মানুষ, আমরা যদি ইনকাম না করি, দুধ বিক্রি না করি এগুলা, তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? যাও, এই বুদ্ধিটা কাজে লাগাও। বুড়ি গিয়ে কি করলো, তার ওই যে শাশুড়িকে গিয়ে বুঝালো রাধার, যাই বললো বা শাশুড়ি কি করলো, বললো বৌমা তুমি আগামীকাল থেকে আবার দুধ বিক্রি করে বা দুধের পসরাগুলো নিয়ে তুমি যাও, আমরা গরিব মানুষ, আমরা বসে থাকলে হবে? রাধা চিন্তা করছে কি বিপদ, ওই কৃষ্ণের হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে? ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। তাই সে কি করলো, যে আমি প্রতিদিন যে টাইমে দুধ যাই ওই টাইমে যাব না, তাহলে কৃষ্ণ আমাকে পাবে না। কিন্তু দুষ্ট বুড়ি কিন্তু SMS দিয়ে বইলে দিয়েছে কার কাছে? কৃষ্ণের কাছে, যে আমরা কিন্তু আজকে প্রতিদিন যে টাইমে যাই এই টাইমে আসবো না, আমি এবং রাধা আজকে কিন্তু এই দুপুর বেলায় যাব। যথারীতি পরের দিন দুপুর বেলা কি করলো, এই বুড়ি মানে বড়াই এবং রাধা কি করলো, দুধের পসরা নিয়ে মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লো, ক্লান্ত হয়ে গেল। ঠিক আছে, এরপরে রাস্তার পাশে তারা বসে পড়ল। তখনই মজুরির ছদ্মবেশ ধারণ করে হাজির কৃষ্ণ এবং সে রাধাকে বলে তোমার এই দুধের হাঁড়ি পাতিল যা আছে এগুলো সব আমি মাথায় করে তোমাকে আমি মথুরা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, কিন্তু বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। তখনই কিন্তু রাধা বুঝে যায় এই সেই দুষ্ট বালক যে আবার আমার সর্বনাশ করতে চায়, তাহলে কি করতে হবে? আমিও তাকে একটু মজা দেখাই। তখন রাধা কি করলো, তখন বলছে ওকে ঠিক আছে আমি রাজি, কিন্তু শর্ত প্রযোজ্য, তোমাকে এই দুধের সমস্ত সামগ্রী মাথায় করে ওই কি করতে হবে, মথুরা পর্যন্ত হাটে নিয়ে যেতে হবে। কি আর করার, কিছু পাইতে হলে কিছু তো দিতেই হয়। কি আর করার, মাথায় করে সে চলে গেল সেখানে। পরের খণ্ডটার নাম হলো ছত্রখণ্ড। পরে খণ্ড নাম লেখেন ছত্রখণ্ড। এই ছত্র মানে কি? ছাতা। ছাতা। দুধ বিক্রি করা শেষ, এবার তাদের বৃন্দাবনে ফেরার পালা। কিন্তু কৃষ্ণ কিন্তু পিছু পিছু কি ঘুরতেছে এবং সে তার পাওনার দাবি করতেছে। তখন রাধা বলতেছে তুমি এত অস্থির কেন? আমি তো বলেছি তোমার পাওনা আমি পরিশোধ করব, একটু ওয়েট। এখন তো প্রচন্ড রৌদ্র, বরং তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে এই দুজনকে ছাতা ধরে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দাও, তারপর তোমার দাবি পরিশোধ করব। যা, নিরুপায় কৃষ্ণ কি আর করার, ছাতা ধরে তাদেরকে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু চালাক রাধা কি করলো, যখনই বাড়ির কাছাকাছি চলে গেল তখনই দৌড় দিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলে টাটা, মানে কৃষ্ণকে ফাঁকি দিয়ে দিল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার।
ওরে বাবারে, আপনাদের কমেন্ট গুলা পড়ার সুযোগ পাই না, এত কমেন্ট এখন করে। এরপর লাগবো বৃন্দাবন খণ্ড, 7 নম্বরে কি বৃন্দাবন খণ্ড লেখেন, 7 নম্বরে বৃন্দাবন খণ্ড। 7 নম্বরে খণ্ডটার নাম কি? বৃন্দাবন খণ্ড। এই বৃন্দাবন শব্দের অর্থ তুলসী বন, তুলসী বন। দ্রুত 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 দ্রুত। ওরে কায় স্যার SMS দিল, ফোন পাইলো কই? ওরে ভাই, ওই জায়গায় কি ফোন ছিল? জাস্ট ইমাজিন। আচ্ছা, বৃন্দাবন খণ্ড। এরপর দেখেন, রাধা এবং কৃষ্ণ কি এখন অসহায়? কৃষ্ণ রাধার দেখা পায় না, কারণ রাধা এখন চালাক। এই দুইটা খণ্ড কিন্তু রাধা ক্ষুধার্ত, মানে কৃষ্ণ ক্ষুধার্ত, কিছুই পাইল না। কোন খণ্ড? এই যে বাকি ভারখণ্ড গেল আর ছত্রখণ্ড, এই দুইটা খণ্ডই সে তার কি সঙ্গ পায়নি। এরপর চিন্তা করছে বুদ্ধি খাটাইতে হবে। এই বুড়ি তুমি কি বলো? বুড়ি বলছে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। কয় কি? কয় তুমি এমন কিছু করো যার মাধ্যমে কি হবে, ওই রাধাই তোমার প্রতি ক্রাশ খায়। যাই হোক, বুড়ির বুদ্ধিমতো কৃষ্ণ কি করলো, বৃন্দাবনটাকে এত সুন্দর করে সাজালো। তার তো অনেক অলৌকিক ক্ষমতা ছিল। এই এত সুন্দর করে সাজাইলো যা দেখে 16,000 রমণী ক্রাশ খেয়েছিল। কার প্রতি? কৃষ্ণের প্রতি 16,000। কত হাজার? 16,000 রমণী ক্রাশ খেয়েছিল তার প্রতি। 16,000 রমণী কি করছিল? 16,000 রমণী বা গোপকুল পাওয়া যায় এই কাব্যে, ক্রাশ খেয়েছিল কার প্রতি? কৃষ্ণের প্রতি। এবং কৃষ্ণ চিন্তা করলো, বাহ, আমি কাউকেই ছাড় দিব না। সে কি করেছিল? এই 16,000 রমণীর সাথেই কিন্তু কি যা করার করেছিল, আপনারা বুঝে নিয়েন, ঠিক আছে। এবং এখানে এমন ভাবে রাধা অঙ্গভঙ্গি করেছিল, অর্থাৎ যা প্রেমেই ধরা দিয়েছিল কে? কৃষ্ণ। অর্থাৎ রাধা নিজেই কৃষ্ণের কাছে স্বয়ং এসে ধরা দিল। এরপর আর কোনো জোর করতে হয়নি, তার প্রেম নিবেদন করে জোর করতে হয়নি। এই খণ্ডেই প্রথম স্বেচ্ছায় কৃষ্ণের কাছে ধরা দিল আমাদের রাধা। সে খণ্ডটার নাম কি? বৃন্দাবন। লিখছেন বৃন্দাবন খণ্ড। এরপর লেখেন কালীয় দমন খণ্ড, 8 নম্বরে। 8 নম্বরে লেখেন কালীয় দমন খণ্ড। কয়েকারে কা লস্কেলি অন্ত্যেষ্টিয়, কালীয় দমন খণ্ড। দেখেন, যমুনা নদীতে কালী নাগ নামে একটা সাপের আবির্ভাব ঘটেছিল, যার বিশেষ সমস্ত যমুনা নদীর পানি নষ্ট হয়ে গিয়েছিল। কারণ ওই যমুনা নদীর পানি দিয়েই তাদের সমস্ত মানে সব কাজই চলে। কৃষ্ণ কি করেছিল? ওই কালী নাগের সাথে যুদ্ধ অবতীর্ণ করেছিল পানিতে নেমে, এবং যুদ্ধে সাপ পরাজিত হয়ে গেছিল। এই দৃশ্য স্বচক্ষে দেখতে পেয়েছিল কে? রাধা। চিন্তা করলো, আমার নায়ক তো অনেক ক্ষমতার অধিকারী, আমি তার সাথে প্রেম করবো না, তাতে কার সাথে করব? ক্লিয়ার? এর নাম কি? কালীয় দমন খণ্ড। 9 নম্বরের খণ্ডের নাম যমুনা খণ্ড। সবচেয়ে দুষ্ট খণ্ডের নাম কি? এই যমুনা খণ্ড। দ্রুত লেখেন। এবার দুই একটা দোহা স্যার, আর বললাম না, কৃষ্ণের কিছু বাকি হলো না, ফারজানা মিমি কৃষ্ণ। আচ্ছা, লিখছেন গট। এর পরের খণ্ডের নাম কি? 9 নম্বর খণ্ডটার নাম কি? যমুনা খণ্ড। ভাবছিলাম বিশেষ এর পড়া পড়ব, তা তো প্রীতির পড়া পড়তে পড়তে বেহাল দশা। এটা কোনো কথা? হ্যাঁ, এগুলো সবই তো বানানো কাব্য, এগুলো সব বানাইছে, এগুলো আমরা মনে করি হিন্দু ধর্ম, এগুলো কিছুই নাই। সেখানে কৃষ্ণ স্বয়ং ভগবান বা ঈশ্বর, আমরা যাকে আল্লাহ হিসেবে জানি, আর রাধা হলো জীবাত্মা বা পরমাত্মা, তার সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে। কিন্তু এখানে বড় চণ্ডীদাস এটারে বানাইছে একটা কাব্য, জাস্ট কাল্পনিক কাহিনী। আচ্ছা, এরপর দেখেন যমুনা খণ্ড। যমুনা খণ্ডে কি করলো দেখেন, কৃষ্ণ এবার আর বুড়ি তারা নতুন একটা ফন্দি আটলো যে এবার আমাদের নতুন একটা কাজ করতে হবে। বুড়ি বলল কি? কৃষ্ণ বলছে, বুড়ি তোমার কোনো টেনশন নাই, তুমি এবার আমাদের সাথে থাকবা। বুড়ি কইছে, আমি অলওয়েজ রাজি, আমি অলওয়েজ রাজি। তারপর কি করলো? কৃষ্ণ, বুড়ি, রাধা, বিশাখা, ললিতা, অর্থাৎ তার সখীরা যারা ছিল রাধার, সবাই মিলে একত্রে যমুনা নদীতে জল আনতে গেল। এরপর কি করলো? আগেই তারা কি এদিকে বিষয় কিন্তু দুইজনে মিলে কিন্তু ষড়যন্ত্র লিপ্ত। পানিতে ঢুকে পানিতে আগেই নেমে পড়লো কে? কৃষ্ণ পানিতে নেমে পড়লো এবং নিয়ে সে পানির ভিতরে ডুব দিল। ডুব দিয়ে আর উঠতেছে না। বুড়ি কইতেছে, হাই 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 হাই, কৃষ্ণ তো ডুবেই যাচ্ছে, হাই হাই, ওকে বাঁচাতে হবে। এখন রাধা চিন্তা করতেছে, বয়ফ্রেন্ডে তো নিশ্চিত বাঁচাইতে হবে।
সে কি করছে, সে পানিতে ঝাঁপ দেওয়ার উপক্রম নিচ্ছে। তখনই বুড়ি বলতেছে, আরে তুমি কই লাফ দাও, আগে থামো, শুধু ঝাঁপ দিলেই হবে না, শর্ত আছে। কয় কি করতে হবে? কয় শোনো, পোশাক পরে তো আর পানির ভিতরে নামা যাবে না। নিরুপায় রাধা কি করলো, শরীরের সমস্ত পোশাক এবং গলার হার খুইলা রাইখা পানিতে ঝাঁপ দিল। এরপর তার বান্ধবীরা চিন্তা করছে আমরাও নাইমে পড়ি, খোঁজাখুঁজি শুরু করি। এরপর তারা কি করলো, তারাও বলছে, বুড়ি বলছে হ্যাঁ সবারই কাপড় চোপড় খুলে রাখতে হবে, শরীরে কিছু রাখা যাবে না। তারাও সমস্ত পোশাক খুলে পানিতে ঝাঁপ দিল। এরপর সর্বশেষ থাকে বুড়ি। বুড়ি চিন্তা করলো আমার আর শরীরে পোশাক রাখে লাভ কি, বুড়িও তার শরীরে সমস্ত পোশাক খুইলা ওই পানিতে ঝাঁপ দিল। এরপর ওই পানির ভিতরে কি হয়েছে আমি আর কিছুই জানি না, জাস্ট ইমাজিন করে নাও। এরপর কি করছে, কৃষ্ণ আর এক দিক থেকে উঠে আইসা ওই রাধার গলার হার এবং কাপড় চুপড় চুরি করে নিয়ে কদম গাছের ডালে যাইয়া বসে রইল। রাধা আইসা দেখে যে কি কিছুই পাইতেছে না, তার গলার হার জামা কাপড়। সে বুঝতে আর বাকি থাকে না, এটা নিশ্চিত কৃষ্ণের কাজ। সে দ্রুত গিয়ে কি করলো, যশোদা মানে কৃষ্ণের পালিত মা যশোদার কাছে গিয়ে নালিশ দিল। তাহলে পরের খণ্ডটার নাম হলো হার খণ্ড। 10 নম্বর কি, হার খণ্ড। হার খণ্ড যাই বলছে যে আপনার ছেলে আমার গলার হার চুরি করেছে, ওকে আমার গলার হার ফেরত দিতে বলুন। যশোদা বলছে ও তো এখন বাসায় নেই, ও ফিরে আসুক, তারপর আমি ওর জিজ্ঞেস করে দেখি। যখন কৃষ্ণ বাসায় আসলো তখন যশোদা তাকে জিজ্ঞেস করলো, তুমি নাকি রাধার গলার হার চুরি করেছো? কৃষ্ণ মনে মনে খেপে গেল যে আমি তো জাস্ট মজা করেছিলাম, তা আবার মায়ের কাছে নালিশ দেয়া লাগে। সে কি করলো, সে বলল না মা, আমি, সে একটু মিথ্যা কথা বলো কৃষ্ণ, যে মা আমি কেন তার গলা হার চুরি করতে যাব বলো তো, সে তো আমার মামি হয়, আমি তাকে অনেক সম্মান করি, আমি কেন তার গলার হার চুরি করতে যাব? তো এই হার খণ্ডেই কিন্তু রাধা এবং কৃষ্ণের ভিতরে ব্রেকআপ ঘটে। ক্লিয়ার? তা রাধা এবং কৃষ্ণের ভিতরে কি হয়ে গেল, লিখছেন 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 হার খণ্ড। তা ব্রেকআপ ঘটছে এই খণ্ডে। লাস্ট এবার কি আমাদের 11 নম্বর খণ্ড, হার খণ্ড। লিখছেন 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 স্যার আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আরে কি লেখো ফাতেসা আল্লাহ, এটাও নাকি কাব্য? আরে কাব্য তো পড়তেই হবে। যমুনা খণ্ড গেল, হার খণ্ড গেল, বান খণ্ড। 11 নম্বর লেখেন বান খণ্ড। বান বয়কার বা মধনা, বান মানে কি তীর, বান মানে তীর খণ্ড। এখন দেখেন এই বান খণ্ডে আমরা দেখতে পাই, এখন দেখেন রাধা কৃষ্ণের ভিতরে ব্রেকআপ। বুড়ি বলো শোনো তোমাদের সাথে আর কি হবে না, কৃষ্ণকে বলে তোমার সাথে আর রাধার মিল হবে না, তুমি আর একটা এমন কিছু করো যাতে ও আবার তোমার কাছে চলে আসে। যাক, বুড়ির কথা মতো কি খেলো, পুষ্প ধনুর সাহায্যে তাকে বৃন্দাবনে নিয়ে আসলো। কাকে? রাধাকে অজ্ঞান করে নিয়ে আসলো এবং তাকে জীবিত করেছিল। ঠিক আছে, এবং তাদের রাধা কৃষ্ণের আবার তার একত্রে মিলিত হয়েছিল। এরপর 12 নম্বর খণ্ড হলো বংশী খণ্ড। আপনাদের কি চোখে কি ঘুম আসতেছে? ক্লাস কি শেষ করে দিব? ক্লাস কি শেষ করে দিব? আপনারা কি ঘুম পাচ্ছে সবার? হ্যাঁ, দেখি 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 আমাদের কতজন আছে। বা এখনো 527 জন। বাহ, লিখছেন 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 লিখছেন। আর একজনকে স্যার একটু খুলে বলেন। হ্যাঁ, এই শীতের রাতে আমি আমার আবার পোশাক করতে বলতেছো তোমরা? তোমরা তো অনেক দুষ্ট। লিখছেন লিখছেন লিখছেন। ওরে বাবা, আলোর পথে যাচ্ছে স্যার, চলুক, বন্ধ করে দিব। ওকে গুড। এবার দেখেন বংশী খণ্ড, সবচেয়ে রোমান্টিক খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে রোমান্টিক খণ্ড বলা হয় কাকে? এই বংশী খণ্ডকে। কারণ তখন তো আর মোবাইল ফোন ছিল না যে SMS দিয়ে তার মনের মানুষটাকে কাছে ডাকবে, তাই প্রধান হাতিয়ার ছিল কিন্তু বাঁশি। কৃষ্ণ কি করতো, বাঁশির সুর তুলতো, আর এই বাঁশির সুর শুনেই পাগল হয়ে যেত আমাদের রাধা। দিন নাই রাত নাই, যখন তখন বাঁশিতে সুর তুলতো, তখনই রাধা পাগল হয়ে যেত এবং ছুটে যেত ওই কৃষ্ণের কাছে। যদি দেখতো সে রান্না করতে বসতো, তখনই কি বাঁশিতে সুর তুলতো। ওই রান্না রাইখা মনে রান্নার ভিতরে লবণ হলুদ মরিচ বেশি মাইরা দিত প্রয়োজনে। ঠিক আছে, রান্না এলোমেলো হয়ে যাইতো, চলে যেত হয়তো কার কাছে। বাঁশি সুর তুলে তো আর রাধা থাকতে পারতো না। আবার রাতের বেলাও দেখুন, মনে করে এমন রাত 2টা 3টা নাই, বাঁশিতে সুর তুলতো, তখনই ছুটে চলে যেত কে, এই রাধা কিন্তু কৃষ্ণের কাছে ছুটে চলে যেত। এখন দেখেন এরপরে মহাবিপদ। বুড়ির কাছে জিজ্ঞেস করলো, বুড়ি তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো, এই কৃষ্ণ আমাকে অনেক জ্বালাচ্ছে। সে কি করে, দিন নাই রাত নাই আমাকে বাঁশিতে সুর তুল। দেখো আমি তো বিবাহিত মানুষ, আমার হাজবেন্ড আছে, যদি আয়ন ঘোষ যদি টের পায় তাহলে আমার শেষ পে দইরা, তাহলে কি করতে হবে,
বুড়ি বলল একটা বুদ্ধি দিয়ে দিই। তুমি কি করবা, সারা রাত বাঁশি বাজিয়ে ওই কৃষ্ণ বৃন্দাবনে গাছের নিচে শুয়ে থাকে, তুমি ওর মাথার কাছ থেকে বাঁশিটা চুরি করে নিয়ে আসো, তাহলে আর বাঁশিও বাজাতে পারবে না, তোমাকে আর কাছে রাখতে পারবে না যখন তখন। বাহ, বুড়ির বুদ্ধি দিয়ে দিল। ওই বুদ্ধি মতো কি করলো, বৃন্দাবনে গিয়ে যায়, দেখলো যে কৃষ্ণ শুয়ে আছে গাছের নিচে, তখন তার মাথার কাছ থেকে বাঁশিটা চুরি করে নিয়ে আসলো। কৃষ্ণর ঘুম ভেঙে গেল, জেগে দেখে তার মাথার পাশে বাঁশি নাই। তার আর বুঝতে বাকি থাকে না, নিশ্চিত এটা রাধা চুরি করছে। সে রাধার কাছে এসে বলল, প্লিজ তুমি আমাকে বাঁশিটা ফেরত দাও। তখন রাধা বলছে, তোমাকে আমি বাঁশি ফেরত দিতে পারি, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। বলছে, বলো তোমার কি কথা বলো। এখন থেকে কি আমাকে কথা দাও, তুমি আর আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি শুধু আমাকেই ভালোবাসবে। তখন কৃষ্ণ বলছে, ওকে, আমি শুধু তোমাকেই ভালোবাসবো, আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ওকে, এই শর্তে কি করলো, সে বাঁশি ফেরত দিল। লাস্ট খণ্ড 13 নম্বর, বিরহ খণ্ড। দোট বিরহ খণ্ড 13 নম্বর খণ্ডটার নাম কি, বিরহ খণ্ড। 13 নম্বর খণ্ড নাম কি, লাস্ট খণ্ড, বিরহ খণ্ড। হ্যাঁ, রাধাকৃষ্ণের প্রেমের একমাত্র উপদেষ্টা বুড়ি, এটা কোনো কথা? স্যার কমেন্ট পড়তে হাসতে হাসতে অসুস্থ হয়ে পড়ার অবস্থা, কিন্তু ঔষধ দিবে কি? তোমরা কি কমেন্ট করো, আমি তো কমেন্ট পড়াই টাইম পে না। আকুর শরীর মোর ব্যাকুল মন, বাঁশির বাবারে বাঁশির অবদ্ধে আমার আইলারে রন্ধন। হ্যাঁ গুড স্যার, এই টপিক কোন কোন জব এক্সামে আসে? আরে আসে সবই, দেখছেন? ওরে বাবারে এত কমেন্ট। আচ্ছা দেখেন, এবার আমরা ভিডিও খণ্ড দেবো, লাস্ট খণ্ড। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে বলা হয় ট্রাজেডি। এটাকে এক বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি বলা হয় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে। লিখে রাখেন, বাংলা সাহিত্যে প্রথম ট্রাজেডি বলা হয় কাকে? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে প্রথম ট্রাজেডি বলা হয়। আচ্ছা, আমি একটু পানি খেয়ে আনি। আমার বিসিএস এর ক্লাস এর আগে যারা করছেন ভাই, লিটারেচার তো লিটারেচার, এর ভিতরে রস না থাকলে লিটারেচার ভালো লাগবে না। পড়াশোনার ভিতরে একটা জোশ থাকা লাগবে, মজা থাকা লাগবে, নাহলে হবে? পরের ক্লাসটা চাই না, পরের ক্লাস আর ফ্রি দিব না, বাংলা ক্লাস ফ্রি দুইটাই, আর দিব না। এবার টিয়া লাগবে, টিয়া 3000 টাকা দিয়ে বিসিএস কোর্সে ভর্তি হইবেন। এবার রোমান্টিক রোমান্টিক কাহিনী শুনবেন। এরপরে পড়বো আমরা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, গৌরী মঙ্গল, অর্থাৎ মঙ্গল কাব্য পর্ব বিশাল একটা। না, ও এরপর তো বৈষ্ণব পদাবলী, এরপরের টপিকটা আসবে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী পরে আসবে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, সূর্যী মঙ্গল, বাসুলি মঙ্গল, এইগুলো পড়বো। ওকে, এরপর পড়বো আমরা অনুবাদ সাহিত্য, এরপর পর রোমান্টিক প্রণয়োপাখ্যান, বাংলা লোক সাহিত্য, ঠিক আছে, বাংলা অনুবাদ সাহিত্য এবং আরাকান রাজসভার বাংলা সাহিত্য, বিস্তারিত ধারাবাহিক পড়বো। গুড 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 গুড। আচ্ছা, এবারে দেখেন বিরহ খণ্ড। এই খণ্ডটা আমরা দেখতে পাই মূলত কৃষ্ণের আসল চরিত্র। এতক্ষণ আমরা যাই দেখতে পাই না কেন, কৃষ্ণের মূল চরিত্র ফুটে ওঠে এখানে। কারণ এখন দেখেন, এর আগে সব সময় কৃষ্ণ জোর করে প্রেমে ফেলছে কাকে? রাধাকে। রাধা এখন এক মুহূর্ত না দেখে থাকতে পারে না কৃষ্ণকে, তাকে জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসে, ছটফট করতে থাকে সব সময়। কিন্তু তার হাজবেন্ডও কিছুটা টের পাইছে যে তার বউ আর একজনের সাথে পরকীয়ায় লিপ্ত, এই জন্য সে বউকে পাহারা দেয় বাসায় বসে, কখনো মাঠে ঘাটে সহজে যায় না। একবার কি করছে, কিন্তু 3-4 দিন যাবৎ কৃষ্ণের দেখা নাই। কৃষ্ণর এখন আর রাধাকে ভালো লাগে না, তাকে অ্যাভয়েড করে চলে, ছটফট করতে থাকে রাধা বাসার ভিতরে। হঠাৎ দেখতে পেল সকালবেলা আয়ান ঘোষ মাঠের ভিতরে গরু বাঁধতে গেছে। তখন এই সুযোগে জঙ্গলের ভিতরে দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া খুঁজতে থাকে কোথায় আসে তার সেই জান কৃষ্ণ। যাইয়া খুঁজতে খুঁজতে দেখে সে একটা গাছের নিচে বসে আস্তে আস্তে সে বাঁশি বাজাচ্ছে। তখন গিয়ে বলে, তুমি এখানে, আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে মরি, তুমি কেন আমাকে অ্যাভয়েড করে চলো? প্লিজ বলো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন আমাকে অ্যাভয়েড করে চলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পাল্টা জবাবে কৃষ্ণ বলে, না তা আর হয় না, তুমি মেয়ে হিসেবে আমার উপযুক্ত না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি আমার মনে অনেক কষ্ট দিয়েছো। আমি যখন তোমার কাছে চাইতাম তখন তুমি আমাকে দিতে না। পাল্টা জবাবে রাধা বলে, তখন আমি কি অপ্রাপ্ত বয়স্ক ছিলাম, আমি কিছুই বুঝতাম না।
প্লিজ আমি এখন সবে বুঝি, তুমি আমাকে গ্রহণ করো। বলছে নো, তা আর হবে না। কান্নাকাটি শুরু করে দিল হাত পা ধরে কৃষ্ণের। তখন কৃষ্ণ বলছে আচ্ছা ঠিক আছে, বড়াই যদি মধ্যস্থতা করে, সে যদি কিছু বলে তাহলে হবে। যাই হোক, বড়াইয়ের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হলো। ভোর রাতে তারা বাসর ঘর করার পরে ভোর রাতে বৃন্দাবনে ঘুম ভেঙে গেল কার? কৃষ্ণের। সে চিন্তা করতেছে এই পৃথিবীতে আমি আসছি কংস রাজাকে হত্যা করার জন্য, আমি তো এই প্রেম লীলা খেলা করতে আসিনি। তাই ঘুমন্ত রাধাকে রেখে সে চলে যায় ওখান থেকে। পরে যখন ঘুম ভেঙে যায় রাধার, তখন দেখে তার পাশে কৃষ্ণ নেই। তখন সে নিশ্চিত বুঝতে যায় কৃষ্ণ তাকে ফাঁকি দিয়েছে, তার সাথে বিট্টি করেছে। তাই সে এমন কান্নাকাটি করে, বনের পশু পাখি পর্যন্ত কান্নাকাটি শুরু করে দেয় রাধার কান্না। বড়াই মানে বুড়ি তখন আর স্থির থাকতে পারলো না। সে মনে মনে ভাবলো, এই আমার জন্যই এই মেয়েটার, এই রাধার এই করুণ পরিণতি। আমি যদি ওকে বিপদে না ফেলতাম তাহলে আজ ওর এত বড় সর্বনাশ হতো না। তখন সে কি করলো, সে সহ্য করতে পারলো না তার কান্না। সে ছুটে গেল খুঁজতে বনের জঙ্গলে, যে কোথায় আছে সেই কৃষ্ণ। কৃষ্ণকে গিয়ে জঙ্গলের ভিতরে খুঁজে পাইলো। যাইয়া তাকে বললো, দেখো তুমি একটা বার হলো রাধাকে তুমি দেখা দাও, ও আর বাঁচবে না, তুমি যেমনে হোক ওকে একটি বার দেখা দাও। তখন কৃষ্ণ তাকে বললো, বুড়িকে বলল, না বুড়ি, তা আর হয় না, ও মেয়ে হিসেবে আমার উপযুক্ত না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কটু কথা বলেছে, কুত্তা বিড়াল অনেক খারাপ কথা বলেছে আমার সাথে। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কারো কটু কথা সহ্য করতে পারি না। ওই রাধা আমাকে কটু কথা বলেছে। এটাই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লাস্ট উক্তি। এই কাব্যের শেষটা কি হয়েছিল সেটা আমরা কেউ জানি না, কারণ শেষের 45টা পৃষ্ঠা সেরা পাওয়া গেছে। এই জন্য এই কাব্যের কাহিনীটা আমরা অসমাপ্ত হিসেবেই জানি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে? কথা কর না, কথা কর না, কথা কর না, মনে থাকবে, মনে থাকবে? আচ্ছা দেখছেন, তাহলে এই যে দেখেন আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পড়লাম। আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগলো বলেন তো? পরবর্তী ক্লাস যারা আমাদের ভর্তি স্টুডেন্ট তারাই কেবল করতে পারে। পরবর্তী ক্লাসটা আরো রোমান্টিক হবে বাংলা সাহিত্যের, সেটা হবে বৈষ্ণব পদাবলী, বা মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য বলা হয় এই বৈষ্ণব পদাবলী। সেটা হলো রাধাকৃষ্ণের প্রেম লীলা, অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেম লীলার পরবর্তী পর্ব হলো বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য, যেখান থেকে বিশেষ পরীক্ষায় একটা নম্বর থাকবেই। ক্লিয়ার? সুতরাং বাংলা ক্লাস আর পরবর্তী যে ক্লাসটা, এটার আমরা উন্মুক্ত করব না। এই দুইটা বাংলা ক্লাসই ছিল ম্যারাথনের উন্মুক্ত ক্লাস। বাকি যারা বিশেষ কোর্সে যারা 3000 টাকা দিয়ে যারা ভর্তি হয়েছেন তারাই কেবল এই ক্লাসটা করতে পারবেন, এবং যারা অফলাইনে যারা ভর্তি হয়েছেন তারাই কেবল পরবর্তী ক্লাসগুলো আমার করতে পারবেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। আজকে ক্লাসটা কেমন লাগলো দেখি। এমন একজন বড়াই বাংলায় বর্তমান সময় দরকার, কি রাশি ইসলাম খুব ভালো। জয়া চৌধুরী স্যার ক্লাস অসাধারণ ছিল, এই ক্লাস কোনোদিন ভুলবো না স্যার। আরিফুল ইসলাম ম্যারাথনে আমি ভর্তি হয়েছি। সুমাইয়া আক্তার থ্যাংক ইউ থ্যাংক ইউ। চানা বলছেন আলহামদুলিল্লাহ অসাধারণ। আলামিল মোল্লা বলছে অসাধারণ, রাধার সাথে এত কিছু করে কৃষ্ণ এই কাজটা করা ঠিক হয়েছে না? এটা মোটেও ঠিক হয় না, আমি এর তীব্র নিন্দা জানাই। এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং রজিউল ইসলাম খান। স্বপ্না আক্তার স্যার এই ক্লাস কোনোদিনও ভুলবো না স্যার, থ্যাংক ইউ। সেতু স্যার বৈষ্ণব পদাবলী ভালো, গুড গুড। কখনো হ্যাঁ বৈষ্ণব পদাবলী অনেক ভালো, কখনো ভুলবো না, এমন ক্লাস অনেক সুন্দর, কোনোদিন গুড গুড গুড। স্যার আজকে ক্লাসে অনেক হেসেছে, তাই আমি হাসতে পারলাম না, তোমরা সবাই মজা নিছো, তোমরা সবাই মজা নিচ্ছ, গট। জব মেডিসিন মানে ভিন্ন কিছু, জব মেডিসিন মানে মজায় মজায়, কথায় কথায়, ছলে বলে, কৌশলে বিভিন্নভাবে কঠিন বিষয়টাকে সহজ করে দিচ্ছি আমরা আপনাদেরকে। ওকে, তাই 47তম বিশেষ আবার বলে দিচ্ছি ম্যারাথন ব্যাচ, এটা কি মরণ কামড় ব্যাচ। 47তম বিশেষ, 47তম বিশেষ কি এটা বলা হয় ম্যারাথন ব্যাচ, ম্যারাথন ব্যাচ, লাস্ট ব্যাচ 5 মাস। কোর্সের মেয়াদ কত? কোর্সের মেয়াদ 5 মাস, এপ্রিল পর্যন্ত। কোর্সের মেয়াদ কত? কোর্সের মেয়াদ হলো 5 মাস, ঠিক আছে। এবার দেখেন ক্লাস টাইম ভালো করে খেয়াল রাখেন। আমাদের ক্লাস টাইম হলো 2টা, ক্লাস টাইম 3টা, বিকাল 3টা, আর একটা হলো রাত 8টা, রাত 8টা। 2টা টাইমে আমাদের ক্লাস হবে ম্যারাথন ব্যাচের। আর অনলাইন কোর্স ফি, অনলাইন ফি, এটা টোটাল কোর্স ফি, অনলাইন কোর্স ফি হলো অনলি 3000 টাকা, অনলি 3000 টাকার সাথে কিন্তু এক বান্ডিল বিসিএস বই পাবেন। এই যে লেকচার শিট আপডেট যে বইগুলা, এই 5টা বই 10টা সাবজেক্টের বিসিএস এর, এই বইটা একদম কুরিয়ারে পাবেন এবং আমাদের অফিস থেকে নিতে পারবেন এবং বাংলাদেশ সকল শাখা থেকে নিতে পারবেন। আর আমাদের অফলাইন ফি,
অফলাইন 47তম যে অফলাইন ফি বাংলাদেশের সকল শাখার জন্য 5,000 টাকা। কত টাকা? 47তম বিসিএস আমাদের সারা বাংলাদেশে অফলাইনের সকল শাখায় 5,000 টাকা। এই অফলাইনে 5,000 টাকার ভিতরে আপনি বইগুলো পাবেন। আমাদের বাজার থেকে কোনো ধরনের ডাইজেস্ট বা গাইড বই কিনতে হবে না, টোটাল এক সেট বই আপনি আমাদের সকল শাখায় পাবেন। আবার বলে দিচ্ছি, জব মেডিসিনের হেড অফিস হলো আমাদের মিরপুর 10, ঢাকা মিরপুর 10, ফলপট্টি সামাদ ম্যানশন 4র্থ তলা। এখানে সরাসরি অফলাইনে এবং অনলাইনে আপনি ভর্তি হতে পারবেন। ঢাকার বাইরের শাখাগুলো হচ্ছে আমাদের দিনাজপুর সরকারি কলেজের সামনে দিনাজপুর, রংপুর কারমাইকেল কলেজের সামনে রংপুর, এরপর বগুড়া শাখা কামারগাড়ি আমাদের বগুড়া আজিজুল্লাহ কলেজের পাশে, এরপর আমাদের টাঙ্গাইল শাখা আকুর পাড়া টাঙ্গাইল মা নার্সিং এর 3য় তলা, এরপর আমাদের জামালপুর শাখা শেরপুর শাখাটা উদ্বোধন হবে আমাদের 4 তারিখ, মনে থাকে যেন 4 তারিখ বিকাল 3টায় উদ্বোধন হবে আমাদের শেরপুর শাখা, এবং ময়মনসিংহ শাখা উদ্বোধন হবে এ মাসের 20 তারিখ। পরবর্তী আমাদের শাখা আছে, আমাদের কক্সবাজার শাখা আছে কিন্তু একটা, যারাই কক্সবাজার ঘুরতে যাবেন আমাদের শাখাটা ভিজিট করে আসবেন কক্সবাজার শাখা। এরপর আমাদের পটুয়াখালী পৌরসভার সামনে পটুয়াখালী শাখা, বরিশাল বিএম কলেজ মসজিদ গেটের পাশে আলী মার্কেট 3য় তলা, খুলনা শহর শাখা, এবং খুলনা যে মডার্ন মোড় বলে যেটাকে রয়্যাল মোড় বলে খুলনার শাখা, এবং খুলনাতে আমাদের আরও একটা শাখা আছে খুলনা দৌলতপুর বিএল কলেজের সামনে খুলনা দৌলতপুর শাখা। এই শাখায় সেমিনার অনুষ্ঠিত হবে 3 তারিখ সকাল 11টায়, এবং আমাদের গোপালগঞ্জ আছে, গোপালগঞ্জ শাখা আছে আমাদের একটা। তাই সবাইকে আজকের ক্লাসে আমি আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি। ক্লাস তো সবাই ভালো লাগলো, গুড স্যার, লাভ হলো রাধার, গুড গুড। যারা পুরাতন স্টুডেন্ট তাদের অ্যাড দিবেন কবে? যারা অ্যাড হয়ে যাবেন, যারা পুরাতন বিসিএস করছে তারা অ্যাড হয়ে যাবেন। স্যার হাইলাইটস ছাড়া কি ভর্তি ফি কত? হাইলাইটস এগুলো ফ্রি, এগুলো ফ্রি। পুরুষের জন্য লাল পোশাক পরা নিষেধ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার। মন খারাপ তো কি হয়েছে? জব মেডিসিনে ক্লাস করেন, মন মানসিকতা ভালো হবে আপনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড গুড গুড। যারা পুরাতন স্টুডেন্ট তাদের অ্যাড দিবেন অবশ্যই। যারা আমাদের বিসিএস এ পুরাতন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আমাদের কোর্স ফি কি, তাদের জন্য এই বিসিএস কোর্সে ফ্রি, তাদের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হবে না পুনরায়, কারণ তারা তো বিসিএস কোর্সে একবার ভর্তি হয়েছে, তাদেরকে এই কোর্সে আমরা ফ্রি অ্যাড করে দিব। ওকে, একদম ফ্রি অ্যাড করে দিব। ক্লিয়ার ক্লিয়ার। রাজশাহীতে একটা শাখা চাই জব, ইনশাল্লাহ বাংলাদেশ সব জায়গায় হবে। আমার মা তো ভাবছে আমি পাগল হলাম কিনা, একা একা এত হাসাহাসি। রাহিমা ইসলাম, কেন আমি কি বেশি হাসির কথা বলছি আজকে? তোমরা এত কেন হাসছো বলো তো? কেন এত হাসাহাসি করেছো? যাই হোক, আমাদের জব মেডিসিনে প্রত্যেকজন স্যারই কিন্তু অনেক রিসার্চ করেন এবং বেসিক বইয়ের আলোকেই কিন্তু পড়ান। আপনি দেখেন আমি যে আজকে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যে তথ্যগুলো দিলাম, এগুলো বাজারে কোনো গাইড বই এত তথ্য পাবেন না। ইনশাল্লাহ অনেক তথ্য বল বাংলা একাডেমির বই থেকে আমি অনেক তথ্য খুঁটে খুঁটে আপনাদেরকে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের এর বাইরে থেকে কখনোই কোনো বিসিএস বা অন্য কোনো জব পরীক্ষায় আসবে না। আমরা যদি এভাবে যদি পুরো 5 মাসে যদি আমরা ধারাবাহিকভাবে বিসিএস ক্লাসগুলো শেষ করতে পারি, এরকম জিকে ক্লাস, ম্যাথ ক্লাস, দৈনন্দিন বিজ্ঞান, আইসিটি ক্লাস আমাদের শেষ করতে পারি, ইংরেজি ক্লাস, তাহলে দেখবেন ইনশাল্লাহ 200 নম্বরের মধ্যে 180 নম্বরের টার্গেট নিয়ে পড়াশোনা করলে ইনশাল্লাহ আমরা পারবো। 160, 150 পরীক্ষা আমরা পাবো ইনশাল্লাহ। ওকে 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 স্যার, আমি প্রাইমারিতে ভর্তি আছি, থ্যাংক ইউ। একটা প্রেমিকা চাই রাধার মতো, যেন কোনোদিন ছেড়ে না যায়। ওরে বাবা, নাইসের মানে বাংলা সাহিত্যের রস আর ইত্যাদি হানিফ সংকেতের মতো করে মাঝে মাঝে বলেন। থ্যাংক ইউ আলামিন শেখ। আর কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? কারো কোনো প্রশ্ন আছে? আর পড়াবো না আজকে। আর কারো কোনো প্রশ্ন আছে বলেন বলেন বলেন। আর কোনো প্রশ্ন আছে? যাই হোক, আপনারা অনেক স্যার রংপুরের শাখা দিয়ে, আর রংপুরের শাখা তো আছে, বিশাল শাখা আমাদের রংপুরে, বিশাল লাইব্রেরি। কারমাইকেল কলেজের সামনে দেখেন জব মেডিসিন, বিশাল লাইব্রেরি, বিশাল ক্লাসরুম আমাদের, সেই সুন্দর। স্যার প্রাইমারির হাইলাইটস কবে পাবো? অফিসে ফোন দান, পেয়ে যাবেন। যশোরে একটা শাখা চাই স্যার, জবের সকল শিক্ষক অলরাউন্ডার, থ্যাংক ইউ। প্রাইমারি হাইলাইটস কবে পাবো? অফিসিয়াল নাম্বার ফোন দেন। যদি ম্যারাথন ক্লাস আজই কি প্রথম হলো? না, ম্যারাথন ক্লাসের আগেও হয়েছে, এর আগেও হয়েছে। যখনই মন খারাপ হবে তখনই এই ক্লাসটা দেখে নিব স্যার, কথা দিলাম। রাহিমা ইসলাম, আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আমরা ডিলিট করবো না, পেজে রেখে দেবো, সমস্যা নেই। আপনাদের যখন মন খারাপ থাকবে তখন জব মেডিসিনের ক্লাস দেখবেন। এই শীতের ভিতরে যাদের শীতে টুকটুক করে শীতে কাঁপবেন, একদম কাঁথা গায়ে দিবেন অথবা কম্বলের ভিতরে বসে বসে ভিডিও ক্লাস দেখবেন নাসির স্যারের, আর খালি হাসবেন, দেখবেন শরীর এমনিই গরম হয়ে গেছে, আর কোনো শীত থাকবে না। যখনই দেখবেন বেশি শৈত্য প্রভাব পড়বে, শীত লাগবে, কম্বলের ভিতরে ঢুইকা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা ছাড়বেন আর ধুমতারাক্কা ক্লাস করবেন, দেখবেন শরীর অটোমেটিক গরম হয়ে যাবে আর শীত পালিয়ে যাবে। ক্লিয়ার? না কুলে সেখানে হাসি শুনে বাবা এসে গেছিল, লজ্জা পেয়ে গেছি। দৃষ্টি হচ্ছে লিখছে স্যার, হাসি শুনে বাবা এসে গেছিল, লজ্জা পেয়ে গেছি।
পিলির জন্য আপনাদের দেওয়া বইগুলি কি যথেষ্ট? হ্যাঁ ইনশাল্লাহ পিলি দেওয়া আমাদের বইগুলাই যথেষ্ট, এর বাইরে আর কোনো বই কিনতে হবে না। স্যার চাঁদপুর একটা শাখা দিবেন? ইচ্ছা আছে, একসময় জব মেডিসিনের স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন আছে যে সারা বাংলাদেশের 64টা জেলায় আমরা ছড়িয়ে পড়বো ইনশাল্লাহ। 1 বছরের ভিতরে জব মেডিসিন কত দূর এগিয়ে গেছে, বাকি 1 বছরে আল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় জব মেডিসিন ইনশাল্লাহ আপনাদের দ্বার প্রান্তে চলে যাবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।